নমস্কার। ডিজিজ ফ্রি লাইফ অর্থাৎ রোগ শূন্য জীবন, রোগ মুক্ত জীবন থ্রু যোগের মাধ্যমে আমরা সুস্থ থাকতে সবাই চাই এবং সুস্থ থাকার জন্য আমরা জানি বহু রকম চিকিৎসা শাস্ত্র আছে, আমরা তার সাহায্য নিই প্রয়োজন হলে। কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে যদি কোনো রকম চিকিৎসা সাহায্য নিতে না হয়, তাহলে কিন্তু আমরা সত্যি অর্থে ভালো থাকতে পারি, অনেক সুখে থাকতে পারি। সুখ জিনিসটা, সুখী হতে আমরা সবাই চাই। এই সুখী হওয়ার প্রথম এবং প্রধান শর্তই হচ্ছে নিরোগ জীবন, রোগ মুক্ত জীবন। আমি যতক্ষণ নিরোগ থাকবো ততক্ষণ গোটা বিষয়টা সবকিছু আমার হাতে থাকবে। যেমন দেখবেন আজকাল একটু বয়স্কদের অনেক পরিবারে ঠিক গুরুত্ব দেওয়া হয় না, বা তারা একটু অবহেলিত হন। তো এক্ষেত্রে যদি একটু লক্ষ্য করেন দেখবেন দুটো ফ্যাক্টর কাজ করে তাদের, মানে তাদের দুর্বলতার সুযোগ অন্যরা নেয়। একটা হচ্ছে হয় তিনি আর্থিক দিক দিয়ে দুর্বল, যেটার জন্য অনেক আগে থেকে চিন্তা ভাবনা করা দরকার। চিন্তা করলে অনেক সময় কিছু করার থাকে না, আর্থিকভাবে দুর্বল অনেকে থাকেন। আর দ্বিতীয়টি হচ্ছে শারীরিক ভাবে দুর্বল, মানে শরীরে নানা রোগ বা অক্ষম হয়ে পড়েছেন, কর্মক্ষমতা কমে গেছে। এই জায়গাটা কিন্তু আমাদের সকলের কিছু করার আছে। যেটা বললাম আর্থিক দিকটা, অনেক সময় অনেকের নানা কর্মের কারণে হয়তো আর্থিক সঙ্গতি কম, কিন্তু একটু শরীরচর্চা করলে সুস্থ থাকা যায়। তার জন্য অনেক কিছু করতে হয় না, একটু সচেতনতা দরকার। এবং এই যে 4 দিন আলোচনা আমি করছি, আজ নিয়ে 4র্থ দিন। রামকৃষ্ণ মিশন বেলুড় মঠে যে আমাদের বিদ্যা মন্দির কর্তৃপক্ষ, তারা আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের কাছে আসার, এর জন্য আমি খুবই কৃতজ্ঞ। আমরা যদি সচেতন হতে পারি তাহলে কিন্তু সবচেয়ে বড় লাভ যেটা হবে, আমরা কিন্তু সেইভাবে কখনো ভাবি না যে আমাদের সরকারে, রাজ্য সরকার বলুন কেন্দ্রীয় সরকার বলুন, সরকারে বহু টাকা বেঁচে যাবে যদি আমরা শুধু নিরোগ থাকতে পারি। এবং যে টাকাটা সরকারে বেঁচে যাবে সেটা কিন্তু অনেক উন্নয়ন খাতে, শিক্ষামূলক খাতে ব্যবহারের সুযোগ আসবে। এবং দেখুন সরকার যত টাকা ব্যয় করেন নানাভাবে, ধরুন পথঘাটের ক্ষেত্রে, রাস্তার জন্য, বিদ্যুতের জন্য, বা অন্যান্য বহু ক্ষেত্রে, খাদ্য পরিবহন, খাদ্য ব্যবস্থা, এইগুলো ক্ষেত্রে কিন্তু আমাদের খরচ কমানোর সুযোগ নেই। আমি ইচ্ছে করলে রাস্তার খরচ সরকারে কমাতে পারবো না, বা বিদ্যুৎ খরচ হয়তো আমি বিদ্যুতের অপচয় কম করলাম, কিন্তু সেক্ষেত্রে কিছু কমবে। কিন্তু আমরা যদি সবাই ভাবি যে সুস্থ থাকবো, রোগী হব না, তাহলে কিন্তু চিকিৎসা উপরের সিস্টেমে যে চাপ এখন আছে সেটা কিন্তু অনেক কমে যাবে। চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হবে, অনেক ভালো হবে, অনেক সহজ হবে, অনেক সহজলভ্য হবে। সকলের কাছে যাদের প্রকৃত দরকার তারা নিতে পারবেন। এবং আমরা চিকিৎসা ক্ষেত্রে যত বেশি এগোবো, তার মানে কিন্তু আমি প্রথম দিন বলেছিলাম একটি ঘটনা উদাহরণ দিয়ে, যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভাঙছে মানে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হচ্ছে। চিকিৎসা ব্যবস্থার উন্নতি মানে হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভালো নেই, মানে হেলথ, স্বাস্থ্য রক্ষা, ইমিউনিটি পাওয়ার, এগুলো তার মানে কম। বেশ, আমরা সচেতন হব, ভালো থাকবো, নানাভাবে আমরা সুস্থ থাকার জন্য আপ্রাণ চেষ্টা করব। এবং এই ব্যাপারে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে আমাদের যে বিদ্যা, যে লার্নিং, যে এডুকেশন, সেটা হলো যোগ। আমি বলছি যোগ শুধু ব্যায়াম নয়, শুধু আসন নয়, যোগ বিদ্যা, যোগ এডুকেশন, এটা আমাদের প্রত্যেকের জীবনে দরকার। আমরা বহু রকম শিক্ষা লাভ করি, একদম প্রাইমারি থেকে আরম্ভ করে পিএইচডি পর্যন্ত। কিন্তু ভেবে দেখুন, ইন জেনারেল যত কোর্স, যত বই আমরা পড়ি বা আমাদের শিক্ষকরা ক্লাস নেন, কোথাও কিন্তু এক লাইনও নেই যে কিভাবে সুস্থ থাকতে হবে। আমরা হয়তো কিছু আছে, অল্প কিছু বিক্ষিপ্ত ভাবে আছে, কিন্তু বেশ গুছিয়ে সুস্থ থাকাটা যে খুব দরকার সে বিষয়ে আমাকে সচেতন করছে, এরকম কিন্তু আমি অন্তত আমার, মানে স্কুল জীবনে, কলেজ জীবনে, বিশ্ববিদ্যালয় জীবনে পাইনি। একদিন বই দেখতে দেখতে হঠাৎ ইংলিশ মিডিয়ামের একটা বই এক স্টুডেন্টের বাড়িতে, আহ, দেখছি বইটা উল্টাচ্ছি, পাতা উল্টে উল্টে দেখছি, হঠাৎ এক জায়গায় দেখছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হোয়াট ইজ হেলথ, এই প্রসঙ্গে লেখা। দেখে আমার খুব ভালো লাগলো, বাহ, এটা কাদের বই, কোন বোর্ডের বই, এসব দেখলাম। দেখে আমার মনে খুব আনন্দ হলো যে যাক, হোয়াট ইজ হেলথ, এই বিষয়টা যুক্ত হয়েছে। তো আমি খুব উৎসাহ নিয়ে আরো 2-3 পাতা উল্টালাম। তখন কিন্তু আমার মধ্যে হতাশা ফিরে এলো। কেন এলো হতাশা? অর্থে যে উৎসাহ পেয়েছিলাম সেটা নষ্ট হয়ে গেল। কেন?
না, ওখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কবে স্থাপিত হয়েছিল, কোথায় হেড অফিস বা তার বর্ণনা দেওয়া আছে। হেলথ কাকে বলে, হেলথ ইজ নট মিয়ার অ্যাবসেন্স অফ ডিজিজ, ওর যে সংজ্ঞা সেটা দেওয়া আছে। এবং হেলথ রিলেটেড ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই যে 2000 সালের মধ্যে সকলের জন্য স্বাস্থ্য একটা স্লোগান ছিল, সেটা নিয়ে আছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি কি কাজ করছে আছে। এই প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে, সে কথা লেখা আছে। কিন্তু কোথাও হেলথ ইজ দ্য ফার্স্ট ওয়েলথ, আমাদের স্বাস্থ্য উন্নতির জন্য সর্বাগ্রে সচেতন হতে হবে, এই কথাটা কোথাও লেখা নেই, এই কথাটা কোনো উল্লেখ নেই কোথাও। আমি দেখলাম যে আশ্চর্য, মানে ব্যাপারটা দেখে আমার একটা পুরনো ঘটনা মনে পড়ে গেল। মানে ব্যাপার হচ্ছে, ওই যে লেখাগুলো না স্টুডেন্টরা পড়বে, স্বাস্থ্য সম্বন্ধে জানবে যে শুধুমাত্র কোনো রোগ না থাকা মানে স্বাস্থ্য নয়, আমাকে দৈহিক মানসিক সামাজিক দিক দিয়ে সুস্থ থাকতে হবে। সুস্থ কথাটার অর্থ অনেক ব্যাপক। পড়বে, মুখস্থ করবে, পরীক্ষা খাতায় লিখবে, নম্বর পাবে, কিন্তু ওইটার প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন কি, আমাকে সুস্থ থাকতে হবে দৃঢ় প্রতিজ্ঞা, এটা কিন্তু ওখান থেকে আসছে না। আমার একটা ঘটনা মনে পড়লো, যেটা বলছিলাম। আমার ছেলে তখন খুব ছোট, খুব ছোট বলতে ধরুন বছর 4-5 এরকম বয়স। তো আমি বরাবরই সাইকেল চালাই, সাইকেল চালাতে আমার খুব ভালো লাগে, এখনো সাইকেল নিয়ে ঘোরাঘুরি করি। তো আমি ছেলেকে নিয়ে সাইকেলে করে ঘুরতে বেরোতাম, বিকেল বেলা শহরে বিভিন্ন দিকে ঘুরতাম, যেসব ক্লাবে ব্যায়াম শেখানো হয়, যোগাসন হয়, সেখানে নিয়ে যেতাম, দাঁড়িয়ে দেখতো। ও এনজয় করতো, আমিও খুব এনজয় করতাম। তো একদিন এরকম, তখন ও সবে ভর্তি হয়েছে স্কুলে, বছর 4 এরকম বয়স হবে। তো ঘুরতে ঘুরতে আমার কি মনে হলো, স্কুল সম্বন্ধে কিছু প্রশ্ন করি, স্কুল নিয়ে কথাবার্তা হচ্ছে, স্কুলে আজ কি হয়েছে না হয়েছে, মাস্টারমশাই দিদিমণিরা কি বলেছেন কি পড়িয়েছেন। তো এই করতে করতে ও বললো, বাবা জানো আমাদের স্কুলে আজকে শিখিয়েছে, ওর বই তো আছে, আমি আগেও দেখেছি, তাজমহল কে নির্মাণ করেছিলেন। হুম, বইতে শিখিয়েছে তাজমহল কে নির্মাণ করেছিলেন, আমাদের শিখিয়েছে। আমি, তাজমহল কে নির্মাণ করেছিলেন বল। তবে সুন্দর বললো, সম্রাট শাহজাহান। শুনে আমার খুব ভালো লাগলো। দেখুন, পরীক্ষা প্রশ্ন এসছে, উত্তর সঠিক দিয়েছে, নম্বর পেয়ে গেছে, মানে ছেলে জানে। কিন্তু ছেলে কিচ্ছু জানে না। আমি বলছি ছেলে কিছু শেখেনি। কিরকম, একটু পরে আমার মাথায় কি এলো, আমি না প্রশ্নটাকে ঘুরিয়ে করলাম, আচ্ছা বাবাই বলো তো, তাজমহল কে তৈরি করেছিল, এটা আমাদের স্কুলে পড়ায়। দেখুন তাহলে ও কি শিখেছে, তাজমহল কে নির্মাণ করেছিলেন। ক্লাসে পড়ানোর সময় লাইনটাকে ভেঙে কোনো আলোচনা হয়নি, যে তাজমহল মানে বড় একটা মহল, বড় বিল্ডিং, সুন্দর দেখতে। কথা কথা বলছি, টিচার যদি একটা ছবিও দেখাতেন, স্টুডেন্টদের উপর আরো ভালো প্রভাব পড়তো। নির্মাণ মানে হচ্ছে তৈরি করা। সম্রাট শাহজাহান বলে একজন ছিলেন, তিনি এটা তৈরি করেছিলেন। এই ধরনের কোনো আলোচনা ক্লাসে হয়নি, খালি মুখস্থ করানো হয়েছে। তাজমহলকে নির্মাণ করেছিলেন বললে তুমি বলবে সম্রাট শাহজাহান। দিস ইজ নট এডুকেশন, এটা কিন্তু শিক্ষা নয়। আমরা স্বাস্থ্য শিক্ষা কোথাও পাচ্ছি না, কেউ দিচ্ছে না, না স্কুল কলেজ ইউনিভার্সিটি। এখানে স্বাস্থ্য শিক্ষা বলতে আমি বোঝাতে চাইছি হেলথ প্রবলেম এলে তার সলিউশন, এটা কিন্তু নাই। অথচ আমাদের জীবনে হেলথ প্রবলেম তো আসবেই, স্বাস্থ্য সমস্যা আসবেই, তো সমাধান কেন আমাদের শেখানো হয়নি। আমরা বীজগণিতে কত কঠিন কঠিন ফর্মুলা পড়েছি, না পারার জন্য ক্লাসে কত মার খেয়েছি। আমি জ্যামিতি বোর্ডে স্যার কম্পাস দিয়ে আমাকে বলেছিলেন এটা করে দেখাও, আমি করতে গিয়ে ভুল করে ফেলেছিলাম, আমার হাত থেকে কম্পাস, কাঠের কম্পাস কেড়ে নিয়ে স্যার আমার পিঠে যে মার দিয়েছিলেন, আজও সেটা মনে পড়লে পিঠে জ্বালা করে ওঠে। কিন্তু সেগুলো তো আমার জীবনে কোনো কাজে লাগছে না, আমার লাগছে না, অন্য অনেকের লাগছে। বেশ, যারা লাগবে তারা সায়েন্স নিয়ে পড়বে, আমি কমার্সের ছাত্র ছিলাম। সব মিলিয়ে কথাটা একই, যে আমাদের অনেক কিছু শেখানো হয়েছে, জোর করে মেরে ধরে বকে শাস্তি দিয়ে শাসন করে, কিন্তু স্বাস্থ্য ঠিক রাখার কথা কেন শেখানো হয়নি। কত মানুষ ভালো ভালো চাকরি করেন, আজকে এসেছিলেন এক ভদ্রমহিলা, স্কুল, না সরি স্কুল টিচার বোধহয় না, চাকরি করেন বললেন, ভীষণ টেনশন। টেনশনের কারণ কি, কারণ বললেন, সব শুনলাম, শুনে খুব অবাক লাগলো। টেনশনের কারণ যেটা, মানে মনের উপর বিন্দু মাত্র নিয়ন্ত্রণ নাই।
মনের উপর নিয়ন্ত্রণ যে আনা যায়, আনা দরকার, আনা প্রয়োজন, আমরা জানি না, আমাদের কেউ শেখায়নি, কেউ বলেনি। এবং মনকে সুস্থ রাখা সবসময় দরকার। মনের জন্য আমরা কোনো ট্রেনিং নিই না, নিতে চাই না। তাহলে সব মিলিয়ে আমি যেটা বলতে চাইছি, যদি আমরা সুস্থ থাকার শিক্ষা পাই, সুস্থ থাকতে চাই, যোগের সাহায্য নিই, তাহলে আমরা অনেক ভালো থাকবো, জীবন অনেক আনন্দময় হবে। যে কোনো রোগী যারা রোগে ভোগেন, তাদের কাছে পৃথিবী অন্ধকার, কোনো আলো নেই, কোনো আনন্দ সেখানে নেই তার কাছে। আমি আমার খুব সৌভাগ্য, আমার একদম ছোটবেলা থেকে প্রথমে যেমন ঠাকুরদার কাছ থেকে শিখে, মানে শিখে ঠিক বলবো না, ঠাকুরকে দেখে নকল করতাম। হ্যাঁ, একজন বলছেন এখন হেলথের বই আছে। হ্যাঁ, খুব ভালো হেলথের বই আছে, আমি দেখেছি কিছু কিছু আসনের বই আছে। এখন প্রাইমারি লেভেলে যোগাসন কম্পিটিশন হচ্ছে, ছাত্রছাত্রীদের যোগে আগ্রহী করার চেষ্টা হচ্ছে, এটা কিন্তু ভীষণ ভালো হচ্ছে। এগুলো খুব দরকার, সকলের মধ্যে এই চেতনাটা আনা খুব দরকার আছে, খুব ভালো। তবে এক্ষেত্রেও একটু ফাঁক রয়ে গেছে, যেটা মাঝে মধ্যে দেখি, মানে আসনটা যে আমাদের পাতঞ্জল যোগ দর্শনে বলা হয়েছে স্থির সুখম আসনম, স্থির ভাবে সুখকর অবস্থানই আসন, এই থিওরিটাকে ভুলে গিয়ে যত কঠিন আসন করা যায় তত ভালো, এরকম একটা কনসেপ্ট কিন্তু এসে যাচ্ছে। এতে করে যোগের মূল জিনিসটা কোথাও যেন হারিয়ে যাচ্ছে। আমি বিবেকানন্দ রচনাবলী পড়ছিলাম, সেখানে স্বামী বিবেকানন্দ ধরুন আজ থেকে প্রায় 125-30 বছর আগে লিখে গেছেন যে যোগ আসন এটিকে তো অনেকে সার্কাসে পরিণত করে দিয়েছে। মানে তখনও এটা ছিল ট্রেন্ড, এখন আরো বেড়ে গেছে। কাজে খেয়াল রাখতে হবে, আমরা যোগ করছি যখন, আমাদের দৈহিক, মানসিক, সামাজিক সমস্ত দিক দিয়ে আমি একটা উন্নততর জায়গায় পৌঁছচ্ছি কিনা, এবং যোগ আমি এমন ভাবে শিখবো, সে যোগ আমার একটা লাইফ লং লার্নিং হবে, সারা জীবন আমি যোগকে ছাড়বো না। যোগ হলো একমাত্র শাস্ত্র, আমাদের সাবজেক্ট অফ লার্নিং যত আছে, মানে খুব মন দিয়ে শুনবেন কথাগুলো, আমি চেতনা জাগানোর চেষ্টা করছি। সাবজেক্ট অফ লার্নিং যত আছে তার মধ্যে যোগ হলো একমাত্র, যেটা একদম শৈশব থেকে বৃদ্ধাবস্থা পর্যন্ত আমরা এর চর্চা করতে পারি, আর কোনো সাবজেক্ট নাই, বা কাজে লাগে, বা কাজে লাগে, এরকম আর কোনো বিদ্যা নাই। এবং এর জন্য কোনো সরঞ্জাম লাগে না, কোনো জিনিস লাগে না, বাজারে জিনিস কিনতে যেতে হয় না, বাড়িতে কোনো বিশেষ ব্যবস্থা করতে হয় না। আমাদের প্রাচীন শাস্ত্র শিব সংহিতা, শিব সংহিতায় ভারী সুন্দর কথা বলা আছে। সেখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিয়ার কাট বলা হচ্ছে যে যোগ শাস্ত্র হলো সর্বশ্রেষ্ঠ শাস্ত্র। দেখুন, স্বামী বিবেকানন্দ যোগ নিয়ে অনেক কথা বলে গেছেন, ওনার অনেক সুন্দর সুন্দর কথা আছে। এবং এই যে শিব সংহিতায় বলা হচ্ছে যোগ শাস্ত্র সর্বশ্রেষ্ঠ শাস্ত্র, শ্লোকটা আমি আপনাদের একটু শোনাই। শ্লোক প্রথম অধ্যায় 17 নম্বর শ্লোকে এটা আছে, শিব সংহিতা বইতে। যদি কারো কাছে বই থাকে একবার দেখে নেবেন, দাগ দিয়ে রাখবেন, বা খাতায় লিখে রাখুন, নেটে সার্চ করলে হয়তো পেয়ে যেতে পারেন। আলোক্য সর্বশাস্ত্রানি, আলোক্য মানে সমস্ত শাস্ত্র দ্বারা আলোকিত হয়ে, আলোক্য সর্বশাস্ত্রানি সমস্ত শাস্ত্র, বিচার যাচা পুনঃ পুনঃ বারবার বিচার করে, ইদম একম সুনিষ্পন্নম, ইদম একম মানে এই এক, স্থির সিদ্ধান্তে এসেছি যে যোগ ও শাস্ত্রম পরমতম, যোগ শাস্ত্র হলো সর্বশ্রেষ্ঠ শাস্ত্র। এবার ওনারা তো বলে চলে গেলেন, এটা তো বিতর্কমূলক কথা, আমি যোগকে সর্বশ্রেষ্ঠ বলছি, দেখি ইয়া কি, আমি যদি এখন দাবি করি ভাত সর্বশ্রেষ্ঠ খাদ্য, কিংবা দুধ সর্বশ্রেষ্ঠ খাদ্য, তো আমার তো প্রমাণের একটা দায়িত্ব এসে যাচ্ছে, প্রমাণ করতে হবে। তো এও তো প্রমাণ করতে হবে, প্রমাণ করা খুব সোজা। আমরা জীবনে সবচেয়ে বেশি চাই কি? সুখ শান্তি, যেটা একটু আগে বলছিলাম। তো সুখ শান্তি, স্থির সুখ আসা নাম, মহর্ষি পতঞ্জলি বলছেন স্থির ভাবে সুখকর অবস্থানে আসন, স্থির ভাবে সুখকর অবস্থানে আসন। উল্টে দিই, কেউ যদি আসন অভ্যাস করে নিয়মিত, তো তার জীবনে স্থিরতা মানে স্টেডিনেস এবং সুখ এসে যাবে, স্থিরতা এবং সুখ এসে যাবে। কাজেই যখন বলা হচ্ছে যোগ সর্বশ্রেষ্ঠ শাস্ত্র, তাহলে জীবনে সুখ শান্তি এই দুটো এনে দিচ্ছে যোগ। তাহলে এটাকে আমি সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ না বললে অন্যতম শ্রেষ্ঠ বলতে পারি, কিন্তু বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কেন? আপনারা দেখবেন নার্সিংহোমে, আইসিইউতে বিভিন্ন মানুষ যারা ভর্তি আছেন, প্রতিদিন তার পিছনে হয়তো 15, 20, 30 হাজার টাকা করে খরচা হচ্ছে। কি জন্য?
না তাকে খালি প্রাণ নিয়ে বাঁচিয়ে রাখা? বাইরের লোক রোজ বুক দুক দুক করতে করতে যাচ্ছে খোঁজ নিতে যে আজকে বেঁচে আছেন না চলে গেল মানুষটা, তার জন্য কত টাকা খরচা করছি। কিন্তু যতক্ষণ আপনি সুস্থ আছেন তার জন্য, সুস্থতা বজায় রাখার জন্য কেন খরচ করবেন না? আপনার তো বহু অর্থ বেঁচে যাবে, চিকিৎসা ব্যয় বেঁচে যাবে। কেন করব না? কারণ আমার প্ল্যানিং নাই, সুস্থতার জন্য কোনো প্ল্যানিং নাই। যে কোনো বাড়িতে যদি আগুন লাগে, বাড়িতে খুব দরকারি জিনিসপত্র নিয়ে মানুষ বেরিয়ে যায় তাড়াতাড়ি, যদি দরকারি জিনিস নিতে না পারে তাতেও বেরিয়ে যায়। যদি বাড়ি কোনো ইয়াং ছেলে সে ঢুকে গেল আগুনের মধ্যে, এই অমুক জিনিসটা আছে আনতে হবে, বাড়ি বড়রা বলবে এই যাস না যাস না যাস না, চলে আয়, যাক যাক সব চলে যায়, তুই চলে আয়, আগুনে তুই আটকে যাবি, আসতে পারবি না। তাহলে আমরা কি বাঁচাচ্ছি? প্রাণ বাঁচাচ্ছি, শরীরটাকে বাঁচাচ্ছি। এটা আমার কাছে সর্বশ্রেষ্ঠ ধন, সর্বশ্রেষ্ঠ ওয়েল। তো এই ওয়েলথের যত্ন নেয় যোগ। শুনুন, পৃথিবীতে বহু রকম ওষুধ আছে রোগ আরোগ্যের, ওষুধ খেয়েও অনেক সময় সারে না, কিন্তু সারে, বেশিরভাগ ক্ষেত্রে সারে। কিন্তু আমার যাতে রোগটা না হয় তার জন্য কিছু কিছু ভ্যাকসিন আছে, কোনো কোনো ক্ষেত্রে সাহায্য করে নিশ্চয়ই। কিন্তু ইন জেনারেল আমি যদি সুস্থ থাকতে চাই, আমার যাতে সর্দি কাশি পেট খারাপ মাথা ব্যথা মাথা ধরা টেনশন এগুলো না হয়, এর জন্য কি আছে? আপনি বেরোন তো বাজারে, ডাক্তারবাবু চেম্বার পর চেম্বার ঘুরুন, মেডিকেল সায়েন্স ঘাটুন, নেই? কিন্তু যোগ শাস্ত্রে আছে, জোর দিয়ে বলছে যে তুমি ভালো থাকবে সুস্থ থাকবে। তাহলে শিব সংহিতা বলা হচ্ছে যোগ শাস্ত্র সর্বশ্রেষ্ঠ শাস্ত্র। আমাদের খুব সৌভাগ্য, এই যোগ দিবস পালন হচ্ছে সারা এই বছরে একবার, পৃথিবীর বহু দেশ যোগ চর্চা করছে। তাহলে আমরা দেখলাম যোগ শাস্ত্র হলো একটা সর্বশ্রেষ্ঠ শাস্ত্র। এই যোগের ক্ষেত্রে আমরা একটু পরে ব্যায়াম দেখবো। আজকে দুভাগে ব্যায়াম আছে। প্রথমে আমাদের মহাদেব শীল, 65 বছর বয়স, তিনি কিছু ব্যায়াম দেখাবেন। এগুলো সাধারণের অভ্যাসের উপযোগী, আপনারা ইচ্ছা করলে তার সঙ্গে অল্প অল্প করতে পারেন, আমি নানা রকম বলে যাব। এবার বলি, যেটা বলছিলাম শুরুতে, যে আমি ঠাকুরদা দেখে শুরু করলাম, তার কাছ থেকে যথেষ্ট উৎসাহ অনুপ্রেরণা পেয়েছি। কৈশোর জীবনে কলেজে পড়ার সময় একদিন, তখন বয়স 19-20 এরকম হবে, হাওড়া স্টেশনে গেছি বলতে আমি আর বাবা গেছিলাম কোনো একটা কাজে কলকাতায়, সেখান থেকে ফিরছি, হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি, বাবার ছোট মামার সাথে দেখা। ছোট মামা পুরুলিয়া থাকতেন, পুরুলিয়ার নডিয়াতে থাকতেন, হ্যাঁ নডিয়া বোধহয়, না নীলকুঠিডাঙ্গা, সরি নীলকুঠিডাঙ্গা থাকতেন। তো যাই হোক, উনিও পুরুলিয়া যাচ্ছেন, কলকাতা থেকে ফিরছেন। ওনার সঙ্গে দেখা, উনি খুব ভুগেছিলেন দীর্ঘদিন, মানে সেই সময় হাঁটাচলা করতে পারতেন যখন দেখা হলো, তারপরে প্রায় 25 বছর উনি বেড রিডেন ছিলেন। উনি কথা বলতেন কিন্তু ভারী সুন্দর, মনের জোর ছিল ভীষণ। তো যাক, উনি হাওড়া স্টেশন দাঁড়িয়ে আছি, আমি আর উনি পাশাপাশি দাঁড়িয়ে কথা বলছি। জয়ন্ত, তুই তো যোগ টোগ এসব করিস না? উনিও জানেন, শুনেছেন যে আমি এসব এগুলো করি। আমি যে হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, করবি, দরকার। বলে আরো কিছু কথা, কি পড়ছিস এখন, কেমন কি পড়াশোনা কেমন চলছে, কি করছিস, বাড়িতে তোর মা বোনেরা সব কেমন আছে, এসব জিজ্ঞাসা করলেন। তারপর বলছে, আচ্ছা তোকে একটা কথা জিজ্ঞেস করি, একটু ভেবে চিন্তে উত্তর দিই। আচ্ছা, এই যে ধর তখন সামনে পুজো আসছে, সেপ্টেম্বর মাস, এই যে ধর পুজো আসছে, বেশ একটা আনন্দ উৎসবের আবরণ চতুর্দিকে দুর্গাপূজার আগে। আচ্ছা বলতো, এই যে আনন্দ উৎসব পূজা এগুলো কাদের জন্য? কাদের জন্য মানে, এটা তো আমরা সবাই করি পুজো, না সবাই করি ঠিক আছে, একটু ভেবে বলে কাদের জন্য, সবার জন্য কিন্তু নয়, কাদের জন্য? তো আমি নানাভাবে অনেকগুলি উত্তর দিলাম, যেমন বাচ্চারা খুব আনন্দ করে, ওদের আনন্দ হয় ওদের জন্য। একবার বললাম যে এটা হিন্দু ধর্মে যারা আছে তাদের জন্য। তারপরে বললাম যে এ তো সবাই নানাভাবে মেতে যায়, সব ধর্মের লোকেরাই মাতে। এসব নানাভাবে অনেক উত্তর দিচ্ছি, কোনোটাই ঠিক ওনার মন মতো হচ্ছে না, আমি বুঝতে পারছি। শোন, পৃথিবীতে শুধু দুর্গোৎসব নয়, যত রকম আনন্দ আছে, উদ্দীপনা আছে, উৎসব আছে, সমস্ত হচ্ছে শুধুমাত্র সুস্থ লোকদের জন্য, অসুস্থ লোকদের জন্য এগুলো নয়। এটা তো দারুণ কথা। সুস্থ লোকদের জন্য এই আনন্দ উৎসব, সব সুস্থ লোকদের জন্য। অসুস্থ লোকদের জন্য বলে থামলেন, তুই ভাবছিস কিছু নাই, তাই তো অসুস্থ লোকদের জন্য আছে। অসুস্থ লোকদের জন্য হাসপাতাল আছে, নার্সিংহোম আছে, বাড়িতে জানলার কোণে একটা বিছানা আছে, তারা সেখানে শুয়ে শুয়ে অপেক্ষা করে কবে সুস্থ হব, আবার আমি রাস্তায় ঘুরবো ফিরবো বেড়াবো আনন্দ করব, তার জন্য অপেক্ষা করে।
তো তুই যোগ করছিস, খুব ভালো, এটা কখনো ছাড়বি না, নিজে সুস্থ থাকবি, সবাইকে সুস্থ রাখার চেষ্টা করবি। এটা আমার দাদুও সবসময় বলতেন যে লোককে শেখাবি। তো এই কথাগুলো আমার জীবনে ভীষণ প্রভাব ফেলেছে, যে সত্যি তো আমি তো আনন্দ করতে চাই, তাহলে আনন্দ করতে গেলে আমাকে সুস্থ থাকতে হবে, প্রথম কন্ডিশন। আমি অর্থ উপার্জন করতে চাই, করতে গেলে আমাকে সুস্থ থাকতে হবে। আমি জ্ঞানী হতে চাই, আমি নাম ডাক করার লোক হতে চাই, আমি প্রভাবশালী হতে চাই। প্রত্যেকটা ক্ষেত্রে সুস্থতা হচ্ছে প্রথম শর্ত, এবং সেই শর্ত পালনে সবচেয়ে সাহায্য করে যোগ। অল্প কিছু অভ্যাস সারাদিনে করলেই হবে। এখন আমরা দেখবো অল্প কিছু অভ্যাস কিভাবে কত সুন্দরভাবে করা যায়। তো এই যোগের মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি। আমাদের এক ছাত্র গতকাল ফোন করেছিলেন, করে বলছেন যে স্যার কিছু কথা আজকাল ভীষণ দরকার। উনি উনি বলতে আমি দেবরাজ, আমাদের গতকাল ব্যায়াম দেখিয়েছে দেবরাজ, দেবরাজ ঘোষ। ও যোগ নিয়ে বেশ চিন্তা ভাবনা করে, আমাকে কয়েকটা কথা বললে আমি নোট করে রাখলাম। ও বলছে এই যে আমরা যোগ চর্চা করব, শরীর চর্চা করব, ও আমাকে খুব ছোট্ট করে কিছু পয়েন্টের মতো বলেছে, আমি আমার মতো করে ব্যাখ্যা করছি। স্টোলেন ফোকাস মানে হচ্ছে আমাদের যে ফোকাস, মানে আমি যেটাকে কেন্দ্র করে এগোবো সেটা চুরি হয়ে যাচ্ছে। স্টোলেন, আমার ফোকাস চুরি হয়ে যাচ্ছে। আমাদের চারদিকে এত কিছু ডিস্ট্রাকশন, আমাদের মন এত দিকে টানছে যে আমার মেন যে জায়গা সুস্থ থাকে এটা কিন্তু আমরা হারিয়ে ফেলছি, ভুলে যাচ্ছি। এবং একটা কথা ও বললো, যেটা হেলথ ইনভেস্টমেন্ট। মানে আপনারা বলবেন যে মানি ইনভেস্টমেন্ট হয়, হেলথ ইনভেস্টমেন্ট আবার কি কথা, স্বাস্থ্য কিভাবে বিনিয়োগ করব? স্বাস্থ্যে বিনিয়োগ করুন। কিরকম? আপনি আজকে একটা যোগের বই কিনলেন, কি যোগ সেন্টারে ভর্তি হলেন, যোগ চর্চা শুরু করলেন, কিছু টাকা খরচ হলো। আপনি যোগের কোনো ভালো প্রোগ্রাম দেখতে গেলেন, যদি হয় এরকম কিছু, টিকিট কেটে আপনি প্রোগ্রাম দেখলেন, করলেন, তাহলে আপনার কিছু খরচ হলো। এই খরচটা কিন্তু খরচ না, দিস ইজ ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট আর খরচের মধ্যে তফাৎ কোথায়? বিনিয়োগ এবং খরচ, এক্সপেন্ডিচার অ্যান্ড ইনভেস্টমেন্ট। এক্সপেন্ডিচার হচ্ছে যেটা হয়ে গেল, তার বিনিময়ে আপনি কিছু রিটার্ন আগামীকাল পরশু আর পাবেন না। আজকে পেলেন, আজ আপনি হোটেলে বসে খেলেন, খরচ হলো, পেট ভরলো, কিন্তু কালকে এই খাওয়ার যে আপনি কিছু পাবেন না, বা পরশু পাবেন না। ভালো একটা থিয়েটার সিনেমা দেখলেন, তার স্মৃতি থাকবে, কিন্তু তার বেনিফিট আপনি প্রতিদিন পাবেন না। কিন্তু আপনি একটা বই কিনলেন, যোগ শিখলেন, সুস্থ থাকলেন, বেনিফিট প্রতিদিন পাবেন। দিস ইজ ইনভেস্টমেন্ট। আমাদের টোটাল আয়ের একটা অংশ আপনারা দেখবেন পার মান্থ আমার পেছনে কত খরচ হয়। 1%, মানে যদি আপনার সারা মাসে 10,000 খরচ হয়, তার জন্য 100 টাকা রাখুন স্বাস্থ্যের জন্য, বাকি 9,900 টাকায় বাকি সব খরচ চালান, আপনার আয় বাড়বে। আমাদের এক গার্জিয়ান বলেছিলেন, জয়ন্ত তোমার কাছে, অনেক আগে কথা, যোগ সেন্টার 1980 সালে যখন শুরু হলো, তার পরে পরে কথা, আমার মেয়েকে তোমার ওখানে দিয়ে না আমার সঞ্চয় অনেক বেড়ে গেছে জানো। এটা কিরকম বলছেন? এখানে দিলেন তো খরচ হচ্ছে, মাসে মাসে টাকা লাগছে, যদি খুব কম ফি ছিল তখন। আরে ওর পিছনে চিকিৎসা করতে করতে আমি হয়রান হয়ে যাচ্ছিলাম, আমার চিকিৎসা ব্যয় অনেক বেঁচে যাচ্ছে। তাহলে দেখুন, সঞ্চয় বাড়ছে সামান্য বিনিয়োগ করে। ইনভেস্টমেন্ট, এটাও একটা ইনভেস্টমেন্ট। আরো বললো ফুড অ্যাজ মেডিসিন, আমাদের খাদ্য খাবো যেন খাদ্যটাই মেডিসিনের মতো কাজ করে, মানে আমাকে আলাদাভাবে মেডিসিন নিতে না হয়। খাদ্য খুব বেছে বেছে খেতে হবে। প্রথম দিন বলেছিলাম যে এটা আমাদের দেহের প্রধান প্রবেশদ্বার, মুখ। এই মুখ দিয়ে যাকে তাকে ঢোকাবেন না, খুব দেখে শুনে বুঝে ঢোকাবেন, তার হিস্ট্রি বিচার করবেন। তুমি আগে একবার ঢুকেছিলে এই দরজা দিয়ে, ঢুকে গিয়ে তুমি আমাকে খুব অসুবিধায় ফেলেছিলে, হ্যাঁ তুমি খাদ্য হিসেবে মোটেই গ্রহণযোগ্য না, তোমাকে আমি ঢুকতে দেবো না, মুখ বন্ধ, তোমাকে আমি হাতেই তুলবো না। কাজে খাদ্য খুব বুঝে নিতে হবে। এবং ছোট ছোট হ্যাবিট, সকালে ঘুম থেকে ওঠা, বেশি কোনো রকম নেশা না করা, আজে বাজে কথা না বলা, নিজের কাজ নিজে ঠিক সময় করা, এগুলো করতে পারলে কিন্তু আমরা অনেক বড় রেজাল্ট পেতে পারি। এবং স্বাস্থ্য সংক্রান্ত নিয়ম কানুন মেনে চলা। এই যে স্বাস্থ্য সংক্রান্ত নিয়ম কানুন মেনে চলার কথাটা বললাম, কারো কারো মনে হবে একটু বলে দিন না কি কি নিয়ম, তাহলে আমি মেনে চলবো। কিচ্ছু জানার দরকার নেই। আমরা সবাই জানি কোন কোন খাদ্য খেলে ক্ষতি করে, কোন কোন খাদ্য আমার পক্ষে উপকারী। আমরা সবাই জানি বেলায় ঘুম থেকে ওঠা উচিত না। আমরা সবাই জানি রাত 10টা, 10:30, 11টার মধ্যে শুয়ে পড়া ভালো, আমরা শুই না। আমরা সবাই জানি যে খাওয়ার অন্তত 1-1.5 ঘন্টা পরে শুতে হয়, যদি শুতে হয়, না ঘুমালে দিনের বেলায় ভালো, কিন্তু আমরা মানি না। কাজেই এগুলো মেনে চললে আমরা অনেক ভালো থাকবো। বেশ, ঠিক আছে, অনেক কথা হলো।
এবার যোগ নিয়ে, আসন নিয়ে, বিভিন্ন রোগ নিয়ে আলোচনা চলবে। আমরা দেখব মহাদেব বাবু, মহাদেব শীল, ওনার আসন। প্রথমে কিছু খালি হাতে ব্যায়াম উনি চটপট করে যাবেন অল্প সময়ের মধ্যে, তারপর আমরা ওনার আসন দেখব। উনি আমাদের এখানে অফলাইন ক্লাসের নিয়মিত ছাত্র, খুব আগ্রহ নিয়ে করেন, এবং উনি যখন এলেন, শুরু করলেন, সেই সময় করোনা চলছে, আমরা ক্লাস বন্ধ রেখেছিলাম, কিন্তু উনি এমনভাবে অনুরোধ করলেন, ওনার জন্য আমরা ক্লাস শুরু করলাম। তারপর উনি গত 4-5 বছর ধরে নিয়মিত আসছেন, করছেন, এবং মানে চাকরি থেকে অবসর নিয়েছেন বেশ কয়েক বছর আগে। খুব সিরিয়াসলি ব্যায়াম করেন। মহাদেববাবু, আপনি শুরু করে দিন, দেরি করবেন না। তো উনার কিছু ব্যায়াম আমরা আজকে দেখব। আপনার পিছন দিকে যেখানে ব্যায়াম করবেন, পিছনে একটা লাইট জ্বলছে মনে হচ্ছে, ওই লাইটটাকে সামনের দিকে লাইট জ্বললে ভালো হয়। পিছনে লাইট জ্বললে আপনাকে দেখতে বুঝতে একটু অসুবিধা হবে, বা আপনি যদি ক্যামেরাটা ঘুরিয়ে নিতে পারেন, মানে লাইটের দিকে মুখ করে দাঁড়াতে পারেন, ভালো হয়। লাইটটা আপনার পিছনে থাকলে দেখতে একটু অসুবিধা হবে। আপনারা সবাই খেয়াল রাখবেন, এরকম যে কোনো মানে অনলাইন প্রোগ্রামে পিছনে আলো জ্বলতে থাকলে কিন্তু দেখতে একটু অসুবিধা হয়। উনি ব্যায়াম দেখাবেন, আপনারা দেখবেন। মহাদেববাবু, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি একটু যদি 2-3 মিনিট 2-1 কথা বলেন, যে আপনি এই বছর আমাদের বাড়ি থেকে ওনার বাড়ি অনেকটা, 1-1.5 কিলোমিটার কি একটু বেশি হবে, নিয়মিত আসেন, এসে করেন, এবং ক্লাসে উনি সবসময় প্রথম দিকেই আসেন সকালের ক্লাসে। হ্যাঁ মহাদেববাবু, বলুন, অল্প করে কিছু দিয়ে আপনি ব্যায়াম শুরু করুন। একটু ছবিগুলো কেটে কেটে যাচ্ছে। আপনি কোমরে হাত দিয়ে আছেন এখন, বারবার ছবিটাও কেটে যাচ্ছে। ইন্টারনেটের এটাই একটা মুশকিল, উনি সব ভালো অনলাইনের কানেকশন ঠিক মতো না থাকলে, দেখুন কাঁধ তোলা নামানো ব্যায়াম উনি করছেন এখন, কাঁধ ধীরে ধীরে তুলছেন, নামাচ্ছেন। যদিও আমরা মুভমেন্ট গুলো পরিষ্কার দেখতে পাচ্ছি না, কিন্তু বোঝা যাচ্ছে উনি যেটা করছেন। একটু আমাদের কষ্ট করে বুঝে নিতে হবে, আমি আপনাদের বুঝতে সাহায্য করছি। কাঁধ তোলা, নামানো। হুম। এবার কনুই ভাঁজ করা, দু পাশে মিলে কনুই ভাঁজ করছেন। অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু ঠিক এই মুহূর্তে এটা করার কিছু নাই। দেখুন কনুই ঘোরাচ্ছেন। যারা উনার মাথার দিকটা দেখতে পাচ্ছেন না, ছবিটা একটু হাত দিয়ে ছবিটা নামিয়ে দিন নিচের দিকে, দেখুন মাথার দিকটা দেখা যাবে, মানে উপরের দিকটা পরিষ্কার দেখতে পাবেন। যদিও টাওয়ার ঠিক মতো না থাকায়, অল্টারনেট হ্যান্ড রাইজ যে ব্যায়ামটা করছেন, অল্টারনেট হ্যান্ড রাইজ। বেশ অসুবিধা হচ্ছে, বোঝা যাচ্ছে না। হাতের ব্যায়াম করছেন উনি, কিন্তু পরপর করে যাচ্ছেন, মানে কানেকশনের গোলমালের জন্য আমরা মাঝে মধ্যে মিস করছি। হাত সোজা রেখে হাতের আঙুল ভাঁজ করছেন, মেলে দিচ্ছেন, যে ব্যায়ামটা এখন করছেন উনি। উনি স্যার লেফট হয়ে গেছেন, নেই, উনি কেটে গেছেন। কেটে গেলেন, ওখানে খুবই গোলমাল হচ্ছে। বেশ, ঠিক আছে, আমি আপনাদের মুখে বলে যাচ্ছি কিছু কথা। আমি দেখছি ফোন করে অন্য একজন, তিনি যদি দেখাতে পারেন, আমি একটু ডেকে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। হুম। এবং ধরুন যে আমি একটু আগে ইনভেস্টমেন্টের কথা বলছিলাম, যে দরকার হলে কিছু বই কিনবেন, ইনভেস্ট করবেন, যোগ শিখবেন। এই বই অনেকে কেনেন, কিন্তু বই কেনার পরে পড়ার সময় পান না, এটাও কিন্তু একটা খুব দুর্ভাগ্যের ব্যাপার, যে অনেকেই পড়ার সময় করে উঠতে পারেন না। না পড়লে কিন্তু আমরা তার বেনিফিট পাবো না। আমাদের দুর্ভাগ্য, এটা কানেকশন ঠিক মতো হলো না। ঠিক আছে, আমরা আমাদের আলোচনা চালিয়ে যাই। উনি যদি আবার জয়েন করতে পারেন, ঠিক মতো আসেন, তাহলে ভালো। আমি যে সচেতনতার কথা বলছিলাম, যে আমাদের সচেতন হতে হবে, এই ব্যাপারে আমি কয়েকদিন আগে খবরের কাগজে একটা কথা পড়লাম, মানে কথা মানে হেডিং পড়ে না, আমি অনেকক্ষণ ওটা নিয়ে ভাবলাম। মানে কিরকম দেখুন, এই যে আমি আপনাদের সচেতন করার চেষ্টা করছি, আচ্ছা, এর জন্য যদি আমাদের এই ওয়ার্কশপটা কমপ্লিট ফ্রি, কিন্তু নানাভাবে কিছু খরচ কিন্তু আছেই, কম বেশি। কিন্তু এটা সবাই এগিয়ে আসুক, সুস্থতা সচেতন হোক, সেই উদ্দেশ্যে এটা করা। আপনারা সুস্থ থাকলে আমারও আনন্দ হবে, ভালো হবে। আচ্ছা, এবার দেখুন, যদি আমি বলি যে সরকার ঠিক করলো সামনের বাজেটে 5 কোটি টাকা রাখবে মানুষকে খালি সচেতন করার জন্য, যে তোমরা যোগ করো, শরীরের যত্ন নাও, রাত জেগো না, ঠিক সময় ঘুমাবে, ঠিক সময় খাবে, ভালো করে চিবিয়ে খাবে।
এর জন্য 5 কোটি টাকা বাজেটে বরাদ্দ করলো। আচ্ছা, তাহলে কেমন হবে? আমাদের রাজ্যে ধরুন প্রায় 10 কোটি কম বেশি লোক, তাদের জন্য 5 কোটি টাকা মানে কিছুই না। কিন্তু ওই টাকা দিয়ে কিভাবে সচেতন করা হবে? সচেতনতা তো ভেতর থেকে আসতে হবে, পরিবার থেকে আসতে হবে। তো এই সচেতনতা জাগানোর জন্য যদি আমাদের কেন্দ্রীয় সরকার বছরে 500 কোটি টাকা ব্যয় করে, শুধু আমাকে আমার স্বাস্থ্যের যত্ন নিতে হবে এই সচেতনতা জাগানোর জন্য, তাহলে সেটা একটা চরম ওয়েস্টেজ হবে না? অপচয় হবে না অর্থের? এই অপচয় হচ্ছে কি বিরাট ভাবে হচ্ছে। দেখুন, আমি হেডিংটা লিখে রাখলাম, বেটি বাঁচাও বেটি পড়াও প্রচারে খরচ 401 কোটি টাকা। মানে মেয়েদের পড়াতে হবে, মেয়েদের বাঁচিয়ে রাখতে হবে। আচ্ছা, এই সচেতনতা আমার মনে থাকবে না একটা মানুষ হিসেবে? আমাকে সচেতন, আপনি শুরু করুন, যদি এসে থাকে আপনি আবার শুরু করে দিন মহাদেববাবু। এই সচেতনতা আনার জন্য সরকারকে 401 কোটি টাকা খরচা করতে হলো, ভাবতে পারেন? মানে আমাদের চেতনা কোন জায়গায় যাচ্ছে? তাতেও তো মেয়েদের প্রতি অবহেলা অযত্ন কমছে না, চলছেই। হ্যাঁ, আমার মহাদেববাবু এসে গেছেন আমাদের সচেতন করার জন্য। মহাদেববাবু খুব সতেজ। আমাদের যে ক্লাস হয়, ক্লাসে সকালে বয়স্ক মানুষ বেশ কয়েকজন আছেন। তাদের মধ্যে মহাদেববাবু খুব সিরিয়াস। মানে খুব সিরিয়াস বলতে কিরকম আমি বলব, যে মহাদেববাবু যোগাসন করছেন, উনি শুধু যোগাভ্যাস করছেন না, যোগ সাধনা করছেন। উনি যেভাবে এগুলো করেন, অভ্যাস করেন, আজ আমাদের দুর্ভাগ্য উনার এলাকায় ইউটিউব সরি, একটু কানেকশনটা গোলমাল করছে বারবার। উনি কিন্তু যোগ সাধনা জ্ঞানে উনি অভ্যাস করেন এবং খুব সিরিয়াসলি করেন। উনি এর আগেও আমাদের ২-১ টি অনুষ্ঠানে যোগাসন প্রদর্শন করেছেন। আ আ স কোমরের ব্যায়াম, মেরুদণ্ডের ব্যায়াম এগুলো উনি করে যাচ্ছেন। আমাদের দুর্ভাগ্য ঠিকমতো বুঝতে পারছি না। মাধববাবু, আপনি এক কাজ করুন, আপনি পিটিটা বন্ধ করে দিন, আপনি বসে কিছু আসন করুন। পিটিটা বোঝা যাচ্ছে না, মানে মুভমেন্ট গুলো ঠিক আসছে না। ভীষণ কেটে যাচ্ছে। আপনি বসে কিছু আসন করে দেখান, বাটারফ্লাই, অন্যান্য আসন এগুলো করুন, আমরা একটু দেখি। ওটা মনে হয় বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, কোমর ঘোরানো। মাধববাবু, আপনি আচ্ছা করুন। একটু চটপট আপনি ২-৩ বার করে যান পিটি গুলো। আমরা একটু দেখে নিই যতটা সম্ভব। উনি টুইস্টিং পিটিটা করছেন, শরীর ঘুরছে ডান দিক বাঁ দিক। আপনাদের বলি, যদি কেউ YouTube এ চলে আসেন, সেখানে কিন্তু জিনিসটার তুলনায় একটু পরিষ্কার দেখা যাবে Google Meet এর তুলনায়। আ পা তোলা সামনে পিছনে। এটা একটু পাশ ফিরে করুন, তাহলে দেখতে বুঝতে সুবিধা হবে। পা তোলাটা পাশ ফিরে করলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, সামনে পিছনে পা তোলা। এটা আমরা আগেও দেখেছি, উনি বেশ সুন্দরভাবে করছেন। হ্যাঁ, YouTube এও অনেকে মন্তব্য করেছেন, ঠিক শোনা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, নেটওয়ার্ক প্রবলেম এটা হচ্ছে। তারই মধ্যে মহাদেববাবু যতটা সম্ভব দেখিয়ে যাচ্ছেন। একটু অসুবিধা করে আপনারা দেখুন। ডান দিক বাঁ দিকে পা ছোড়া বেশ সুন্দরভাবে করছেন। হ্যাঁ, আপনি বসে শুরু করে দিন। উনি বসেছেন, কারো দেখতে অসুবিধা হলে ছবিটা হাতে করে একটু আঙুলে করে উপরে তুলে দিন, তাহলে নিচের দিকটা, পায়ের দিকটা দেখা যাবে। বাটারফ্লাই উনি বেশ সুন্দরভাবে করছেন, বাটারফ্লাই। হ্যাঁ, আমাদের একটু অসুবিধা হলেও মূল জিনিসটা বোঝা যাচ্ছে। যেহেতু আপনারা এখানে অনেকেই যুগের সঙ্গে যুক্ত আছেন নিশ্চয়ই অনেকভাবে। ঠিক আছে, আপনি তারপরে কিছু আসন উনাকে বলেছিলাম আপনি আপনার মতো করবেন, পরপর করে যাবেন। পরেরটা শুরু করুন। ভদ্রাসন। হিপ জয়েন্টের ফ্লেক্সিবিলিটির জন্য এটা ভীষণ দরকার। এটা আপনারা করবেন এবং যতটা হয় করবেন, জোর করে করবেন না। নেক্সট, নেক্সট কোনটা করবেন? আচ্ছা, এটা একটু পাশ ফিরে করুন, তাহলে বুঝতে সুবিধা হবে। কি করতে চাইছেন? একটু পাশ ফিরে করলে বুঝতে সুবিধা হবে। সাইড ভিউ। মাধববাবু, সম্ভব হলে আপনি পাশ ফিরে যান, সাইড ভিউ এটা দেখান। তাহলে ব্যায়ামটা বোঝা যাবে কি করছেন। নাহলে বুঝতে একটু অসুবিধা হবে। হ্যাঁ, ওই ভদ্রাসন করে পা দুটো তুলে দেখুন, এটা করতে গেলে আপনাদের সকলকেই বলছি, খেয়াল রাখবেন অতি অবশ্যই দেয়ালের কাছে করবেন। নাহলে না পিছন দিকে পড়ে গেলে হঠাৎ
মাথাটা ঠুকে যাবে কোথাও, মানে দেয়ালের কাছে থাকলে মানে পিঠটা ঠেকবে গিয়ে দেয়ালে, আর না হলে পড়ে গিয়ে দেয়ালে লেগে যেতে পারে। হ্যাঁ, এটা কিন্তু এই ব্যালেন্স রাখা কিন্তু বেশ কঠিন, বিশেষ করে একটু বয়স হয়ে গেলে। বাচ্চারাও অনেকে ঠিক মতন পারে না, আমি দেখেছি। উনি বেশ সুন্দর করছেন। একটু বুঝতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এবার রেস্ট নিচ্ছেন। ভুজঙ্গাসন করার পরে উনি, এটাকে আমরা মকর আসন বলি, মকর আসনে উনি বিশ্রাম করছেন হাতের উপর হাত রেখে বেশ সুন্দরভাবে। এই ভুজঙ্গাসন কিন্তু এটা দেখুন, আপনারা কালকে দেখেছেন সহজ ভুজঙ্গাসন, মানে কোনোই মাটিতে ঠেকে আছে। আজ আমরা মানে উনার ব্যায়াম হয়ে গেলে শেষ দিকে কিছু কঠিন ব্যায়াম দেখবো। এই ভুজঙ্গাসন কালকে বলেছি কোমরের ব্যথার পক্ষে খুব ভালো, পিঠ ঘাড় যাদের ব্যথা আছে বা ঘাড়ে ব্যথা স্পন্ডিলাইটিস তাদের পক্ষে ভালো। এই দেখুন দুহাত তুলে করেছেন ভুজঙ্গাসন, ভাই সুন্দর অনেকটা উঠেছে। দুহাত তুলে ভুজঙ্গাসন, হাত দুটো তুলে। এটা কিন্তু শুরুতে করা একটু মুশকিল, কঠিন। কিছুদিন অভ্যাস হয়ে গেলে তখন আর অসুবিধা হয় না। ওনাকে আমি বলেছি আপনি যেগুলো করেন আপনার মতো করে যাবেন, আমরা দেখবো। এখন নেট কানেকশনটা মনে হচ্ছে একটু ঠিক আছে, উনি করছেন, তবুও মাঝে মধ্যে একটু গোলমাল হচ্ছে। ইউটিউবে ভালো দেখা যাচ্ছে, এটা আমি আপনাদের অনেকেই বললাম। যাদের গুগল মিটে দেখতে অসুবিধা হচ্ছে ইউটিউবে চলে যেতে পারেন, ওখানে তুলনায় একটু পরিষ্কার দেখাচ্ছে। বেশ ঠিক আছে, আপনি পরেরটা করুন। ভুজঙ্গাসন উনি 3 বার করলেন। এবার দেখুন, মানে উনি নানাভাবে ভুজঙ্গাসন, কোনি মাটিতে রেখে হাত তুলে হাত সোজা করে, মানে কোনি একদম স্ট্রেট করে নানাভাবে করে দেখালেন ভুজঙ্গাসনের বিভিন্ন ভঙ্গিমা। এটা কিন্তু বোঝা যাচ্ছে না, আপনি সাইড ভিউ করুন, সাইডে দেখান, নালে বোঝা যাবে না কিছু। আপনি সামনাসামনি এটা করলে কিছু বোঝা যাবে না। সাইড ভিউ, চন্দ্রাসনটা সাইডে পাশ ফিরে করুন। আবার নেটে গোলমাল হচ্ছে, কেটে যাচ্ছে। চন্দ্রাসন করেছেন, দুহাত বুকের কাছে রেখে পাশ ফিরে পিছন দিকে ঝুঁকে চন্দ্রাসন। কাল আপনারা চন্দ্রাসন উষ্ট্রাসন এগুলো দেখেছেন, দেখুন উনিও করছেন। এই বয়সেও করা যায়, মানে যোগ চর্চার মজা হলো যে কোনো বয়সে নতুন করে শুরু করা যায়, যেটা কিন্তু ক্রিকেট খেলা, ফুটবল খেলা, ভলিবল খেলা কেউ 40 50 60 গিয়ে শুরু করতে পারবেন না, কিন্তু যোগ চর্চা করা যায়। উষ্ট্রাসন, চন্দ্রাসন বেশ কিছুদিন অভ্যাসের পরে উষ্ট্রাসন, সর্দি কাশি ঠান্ডা লাগা শ্বাসকষ্ট, এই ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ উপকারী। উষ্ট্রাসন নিয়মিত করবেন, একটু আঙুল দিয়ে ছবিটাকে উপর নিচ করে নিন, তাহলে দেখতে সুবিধা হবে। আপনি করুন। এরপর যেটা করবেন, একটু মনে করে সিংহাসনটাও দেখাবেন। সিংহাসন এদিকে মুখ করে করবেন, আমাদের দিকে মুখ করে বসে করুন। আপনি এরপর বোধহয় সিংহাসনটাই করতে যাচ্ছেন, করুন। এই সিংহাসন সর্দি কাশি ঠান্ডা লাগা এর জন্য কিন্তু ভীষণ উপকারী। যাদের টনসিলে ধাত আছে বা গলায় কষ্ট হয়, যে কোনো রকম ভাবে গলা ব্যথা বা জাতীয় অসুবিধা, তারা সিংহাসন করবেন। সিংহাসন অনেক রকম ভাবে হয়। আপনারা শুরুতে করবেন শুধু জিভ বের করে, একটু মাথা অল্প সামনে ঝুঁকবে, থেমে থাকা। পরে আস্তে আস্তে শব্দ করে করতে পারেন, আওয়াজ করে। অনেকে এটা জোরে করে এইভাবেও করেন। তো ওইভাবে করলে গলায় একটু চোট লেগে যাওয়ার সম্ভাবনা থাকে নতুন অভ্যাসকারীদের ক্ষেত্রে। শ্বাস প্রশ্বাস একদম স্বাভাবিক, শ্বাস স্বাভাবিক চলবে। সিংহাসন, এবং এই সিংহাসন করার সময় আপনারা খুব হালকা আওয়াজ করতে পারেন, কিরকম আ না, এটা হচ্ছে না, এইভাবে করলে বোঝা যাবে না। পাশ ফিরে করুন, আপনার ঘরের জায়গা পজিশন কেমন আছে জানি না, একটু পাশ ফিরে করতে হবে, নাহলে বোঝা যাবে না। আপনি খেয়াল রাখবেন যেগুলো মেরুদণ্ড সামনে পিছনে করে, এগুলো সব পাশ ফিরে করবেন, নাহলে বুঝতে অসুবিধা হবে। এই দেখুন, এটা হচ্ছে আমরা নৌকাসন বলি বা উত্থিত পদাসন, কোণীয় ভর দিয়ে। ওনার কোণের দিকটা আমরা দেখতে পাচ্ছি না, আপনি একটু পায়ের দিকে নেমে দেখান তো একবার, বা আপনি মোবাইল থেকে একটু দূরে যান, কিংবা মোবাইলটাকে একটু দূরে সেট করুন। মানে আপনি এবং মোবাইলের মধ্যে দূরত্ব একটু বাড়ান, অনেক ক্লোজ হয়ে গেছে, আপনার গোটা শরীরটা দেখা যাচ্ছে না। আপনাদের যেটা আমি বেটি বাঁচাও বেটি পড়াও সম্বন্ধে বলছিলাম, যে 401 কোটি টাকা খরচ হয়েছে গত বছর সরকারে। আচ্ছা, এর জন্য টাকা খরচ করতে হবে? বাড়ির মেয়েদের যত্ন নেব, বাড়িতে
কন্যা, পুত্রবধূ বা বধূ, মা, তাদের যত্ন নেবো, এই জন্য সরকারকে টাকা খরচ করে বোঝাতে হবে? তো আমি আমার শরীরের যত্ন নেবো, ভালো থাকবো, এর জন্য আমরা চাইবো সরকার টাকা খরচ করে আমাকে সচেতন করুক? অনেক আগে যখন সবে এসির ব্যবহার শুরু হয়েছে এদিক ওদিক, তখন আমাদের খুব ছোটবেলায় এসি, ডিএম এর অফিসও ছিল না, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ঘরেও এসি ছিল না, এসেছে অনেক পরে। সেই সময় যখন এসি অল্প অল্প শুরু হয়েছে, কিছু মেডিকেল ওষুধের দোকানে ওষুধ রাখার জন্য তারা এসি ব্যবহার করতেন। না সরি, তারা ফ্রিজে রাখতেন, বা সেরকম খুব বেশি হলে চিকিৎসার ক্ষেত্রে কিছু কিছু এসি ব্যবহার হতো। নাহলে কিন্তু এসি সাধারণভাবে কোথাও ছিল না। যখন এসির জনপ্রিয়তা বাড়ছে, সেই সময় লস প্রিভেনশন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, প্রতিষ্ঠানটা এখনো আছে, লস প্রিভেনশন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বলে একটি সংস্থা, তারা কাগজে বড় বড় বিজ্ঞাপন দিত যে এসি কিনবেন না, এসি চালাবেন না, এটা কিভাবে আমাদের পরিবেশের ক্ষতি করে। তো সে বিজ্ঞাপন দিয়েছে দিয়েছে, মানে এটা যদি বলছি আমাদের সচেতন করার জন্য খরচা সরকার করেছে, বা সরকারের কোনো ইউনিট করেছে, আমরা তো সচেতন হইনি। আজকাল তো এখন একটা বাড়িতে দুটো এসি, বহু বাড়িতেই আছে দুটো তিনটে, কিন্তু সব মিলিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। মহোদয়বাবু এলেই আবার শুরু করব, কিন্তু আজকে উনার প্রদর্শনীটা আমরা ঠিকমতো দেখতে পেলাম না, দুর্ভাগ্য। এর আগে একবার দেখিয়েছিলেন, বেশ সুন্দর, খুব ভালো লেগেছিল। এবং আরেকটা দেখুন, আমাদের পরিবেশ সচেতনতা, মানে আমরা যখন শরীর স্বাস্থ্যকে ভালো রাখবো, শরীর স্বাস্থ্য যখনই ভালো থাকবে না, তখন এই যে বেটি বাঁচাও বেটি পড়াও, এগুলো কিন্তু সরকারকে বলতে হবে না। আমাদের ব্রেন অনেক শান্ত থাকবে, মাথা অনেক শান্ত থাকবে, সবকিছু ভালো মন্দ বোঝার ক্ষমতা অনেক বেড়ে যাবে। আমাদের তখন বোঝাতে হবে না, ভেতর থেকেই বোধ আসবে যে হ্যাঁ এটা করতে হয়। এরকমই আরেকটা বোধের কথা বলছি। ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, পরিবেশ সচেতনতা বাড়ানোর জন্য পরিবেশ বিদ্যাকে সমস্ত কলেজে কম্পালসারি ঘোষণা করছে। আমাদের রাজ্যে এটা কম্পালসারি আছে, যদিও সেরকম গুরুত্ব দিয়ে পড়ানো হয় না। অনেক রাজ্য এখনো এটাকে কম্পালসারি করেনি। তাহলে দেখুন, আমার পরিবেশ ভালো থাকবে, এটাও সরকারকে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে কলেজকে ভয় দেখিয়ে করাতে হচ্ছে। আমাদের মধ্যে সচেতনতা নাই। বাধ্যতামূলক ভাবে পড়ানো হবে পরিবেশ বিদ্যা, এটাও কয়েকদিন আগে খবরের কাগজে হেডিং ছিল। বাধ্যতামূলক ভাবে পড়ানো হবে, আমরা সচেতন হচ্ছি না। পরিবেশ সচেতনতা না এলে কি হয়, মানে আমাকে কিরকম অপদস্থ হয়েছিল, আপনাকে একটা ঘটনা বলছি। আমি এ সম্বন্ধে সচেতন যতটা পারি। বাজারে জিনিস কিনতে গেলে ব্যাগ নিয়ে যাই সাথে, প্লাস্টিক নিই না। উম, তো আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ চলছিল। আমাদের বাড়ি বর্ধমান শহরে রানী শহর বলে একটি বড় পুকুর আছে তার ধারে। তো আমাদের বাড়ি অনেক কিছুই, এই আবর্জনা, রাবিশ, এগুলো ওই পুকুরে ফেলা হয়। তো আমি পরিষ্কার বলেছি ওখানে কখনো কোনো প্লাস্টিক ফেলবে না। এমনি টুকটাক কিছু জিনিস বা একটু ভাঙাচোরা অল্প ওখানে ফেলা হলো, ঠিক আছে, কিন্তু প্লাস্টিক ফেলবে না, পরিষ্কার বলা আছে। তো এরকম কিছু ময়লা ঝাড় দিয়ে জোড়া করেছে, ধুলোবালি, সেগুলো গিয়ে ওখানে ফেলবে, একটা ঝুড়িতে তুলেছে। তো যেখান থেকে তুলছে ওখানে একটা প্লাস্টিক প্যাকেট আছে, সরি, সেখান থেকে তুলেছে, ঝুড়িতে তুলেছে। আমি বলছি ঝুড়ি থেকে ওইটা নামিয়ে রাখো। একটু দূরে ছিলাম, একটা এই যে গুটকা পান মশলা খায় না, ওরকম একটা প্যাকেট ওখানে রয়েছে, আমি যে ওটাকে নামিয়ে রাখো, ওটা নিও না, পুকুরে ফেলো না। তো আমি অবাক হয়ে গেলাম যে ব্যক্তিটি, যে লেবার যে কাজটা করছে, তার ভীষণ প্রেস্টিজে লেগে গেল, ওইটা আমি নামাবো না। মানে আমাদের যে মেন হেডমিস্ত্রি ছিল, আমি বাড়ি থেকে বলছিলাম, আমি ঘুরে গেলাম গিয়ে, ঠিক আছে আমি ওটা তুলে নেবো, ওজন তুলবে না। আমি তুলে দিলাম, তারপর গিয়ে ওই লেবারটি সরে গেল কাজ থেকে, আর কাজ করলোই না। তার এত প্রেস্টিজ লেগে গেল যে আমাকে দিয়ে কেন ওটা তোলাবে, ও তুলতেই হবে, মানে আমার উপর রেগে গেল সে। তো আমি অবাক হয়ে গেলাম। আচ্ছা, এবার ওই দলেই একজন বৃদ্ধ ব্যক্তি ছিলেন, তাকে আমি বললাম যে দেখো আমি এটা কেন বলছি, ওই যে প্লাস্টিক গুলো জলে ফেলছি না, পুকুরে মাছেরা এসে ওগুলো খেয়ে নিতে পারে, খেয়ে নিলে মাছের পেটে প্লাস্টিক চলে যাবে, ওটা মাছের দূষণ হবে, মাছগুলো মরে যাবে, ক্ষতি হবে। ও আচ্ছা, আমরা তত ভাবি না, কেন ভাবি না? তো যোগ নিয়ে আমরা চর্চা করছি, যোগের কথা বলি, যদি ওনাকে পেয়ে যাই আবার ভালো, ওনার প্রদর্শনী আমরা দেখব। আমাদের বালুঘাট থেকে সোমসিন্ধু আজকে জয়েন করার কথা। সোমসিন্ধু, তুমি যদি এসে থাকো তাহলে তুমি রেডি হও, কারণ আমার মনে হচ্ছে মহাদেব বাবুকে আজকে
পাওয়া একটু মুশকিল হচ্ছে। স্যার আমি এসে সৌসুন্নিকে আমি গেছি একটু স্যার। ফোন করে দিই। তাহলে তুমি রেডি হয়ে যাও কিছু পিটি আসন করার জন্য। আমাদের দুর্ভাগ্য আজকে মহাদেব বাবুকে সেইভাবে পেলাম না। তুমি একটু রেডি হও, রেডি হয়ে আমাকে জানাবে। ঠিক আছে স্যার, আমি আর 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যাচ্ছি স্যার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 8:30টায় আমি আপনি যেটা শুরু বললো করতে পারি স্যার। 8:30, ঠিক আছে, হ্যাঁ রেডি হও। ওরা একটু পরে ওই সময় শুরু করার কথা ছিল। যোগাভ্যাসের ব্যাপারে দেখুন, আমরা যখন সুস্থ হতে চাইছি, স্পন্ডিলাইটিস ঘাড়ের ব্যায়াম, এর জন্য অনেকেই ব্যায়াম করেন, করে সুস্থ হওয়ার চেষ্টা করেন। কিন্তু ব্যায়াম করে সুস্থ হওয়ার চেষ্টা করতে গিয়ে যদি আমার অসুস্থতা বেড়ে যায়, এটা কিন্তু খুব দুর্ভাগ্যের। এই ব্যায়ামগুলো আমি দেখাচ্ছি, আপনারা একটু মন দিয়ে দেখুন। অনেকেরই হয়তো এই ধরনের অসুবিধা আছে, ঘাড়ে ব্যথা, স্পন্ডিলাইটিস, এগুলো করবেন, করলে ভালো থাকবেন। যেমন হাত দুটো এইভাবে রেখে মাথা পিছনে চাপ দেওয়া, এই চাপটা কিন্তু খুব হালকা ভাবে দিতে হবে, জোর করে না। এই নিয়ে আমার যত মনে হচ্ছে আমি প্রথম দিনে একটু বলেছিলাম। এবং হালকা চাপ দিয়ে আপনি চুপচাপ থাকবেন। এমন ভাবে চাপ দেবেন না যে মাথা কাঁপে, মাথা যেন না কাঁপে। আমি দেখেছি অনেকে এত চাপ দেয়। হ্যাঁ, ডাক্তারবাবু বলেছেন, ফিজিওথেরাপিস্ট বলেছেন বেশ চাপ দেবেন। বেশ চাপ মানে কি, একটা সহ্য ক্ষমতার মধ্যে চাপ, হ্যাঁ, জোর করে নয়। এটা দেওয়ার পরে যখন ছাড়েন, অনেকেই না হাতটাকে এইভাবে ছেড়ে দেন, মানে এখানে একটা জার্ক পড়ে যায়। এই জয়েন্টের পক্ষে কিন্তু এই জার্কটা খুব ক্ষতিকারক। জার্ক দেবেন না। হাতে চাপ আছে, চাপ আলগা করুন, আস্তে আস্তে হাত নামিয়ে দিন, একদম নামিয়ে দিন। এখানটা একটু রেস্ট নিতে দিন। যদি 10 সেকেন্ড থাকেন, 10 সেকেন্ড রেস্ট দিন, দিয়ে আপনি এইভাবে করুন। এটাও মাথায় চাপ দিচ্ছেন, কপালে চাপ দিচ্ছেন, মানে কপালে পিছন দিকে নেওয়ার চেষ্টা করছেন, মাথাটাকে সামনে নেওয়ার চেষ্টা করছেন। দুটো মিলিয়ে আপনার এই যে কাঁধের পেশিগুলো, এই পেশিগুলোর ব্যায়াম হচ্ছে। এটা কিন্তু হাড়ের ব্যায়াম হচ্ছে না, পেশির ব্যায়াম হচ্ছে। পেশিগুলো যখন মজবুত হয়ে যাবে, স্ট্রং হবে, আপনার হাড়ের উপরে চাপ কমবে, হাড়ের জয়েন্টের উপরে চাপ কমবে। এই দেখবেন কলার এই যে এখানে লাগায় না, এইভাবে একটা থাকে ঘাড়ে ব্যথার জন্য। এটা কিন্তু কোনো মেডিসিন নয়, এটা ওষুধ নয়, বা এটা লাগালে তাড়াতাড়ি সেরে যাবে এরকম নয়। এটা কেন দেওয়া হচ্ছে, আপনার এই যে মাথার ওজনটা এখানে বহন করছে, আপনি যাতে বেশি সামনে না ঝুঁকেন। সামনে ঝুঁকলে এখানে ওয়েটটা আরো বেশি পড়বে, চাপটা বেশি পড়বে ঘাড়ে। সেই কারণে কি করা হচ্ছে না, আপনাকে বলা হচ্ছে এটা এইভাবে রাখো, মাথা সোজা থাকে যেন, মাথা যেন ঝুঁকে না যায়। কাজে আপনি যদি নিজেই সচেতন ভাবে মাথা সোজা রাখতে পারেন আগে থেকে, অনেক আগে থেকে, তাহলে এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকবে না। পথে ঘাটে বহু মানুষকে দেখবেন, তারা হাঁটছেন একটু সামনে ঝুঁকে, তারা কিন্তু জানেন না। আমি অনেক সময় অনেককে বলি, একজনকে দেখলাম এরকম, উনি খুব বিশ্রী ভাবে সামনে ঝুঁকে যাচ্ছেন, এবং সামনে বেশি ঝুঁকে গেলে না, তখন যাতে পড়ে না যায় সেই কারণে অনেককে লাঠি নিতে হয়। আর লাঠি না নিলেও হাত দুটোকে পিছনে নিয়ে নেন, কোমরের পিছনে, মানে এটা টানা দেওয়ার মতো কাজ করে, হাত দুটো দিয়ে হাঁটেন। তো এরকম এক ব্যক্তিকে দেখে আমি বলেছিলাম যে আপনি এত কুঁজো হয়ে গেলেন কিভাবে। বয়স্ক ভদ্রলোক, দেখে মনে হলো 60-এর কাছাকাছি হবে। আমি না এরকমই ছিলাম, আমাকে সবাই বলতো, কিন্তু আমি কোনো কেয়ার করিনি। যেটা আপনাদের কালকে আমি বলছিলাম কথায়, যে কিছু হবে না। আমি ভাবলাম কিছু হবে না, আমি একটু ওরকম ভাবে হাঁটি, হাঁটতে ভালো লাগে। কিন্তু আস্তে আস্তে ওরকম কুঁজো হয়ে গেলেন। এবং কুঁজো হয়ে যাচ্ছে কেন এখানে, মানে আমাদের শরীরের যে মনস্তত্ত্ব, শরীর দেখছে যে কুঁজো হয়ে থাকতে ভালোবাসছে, তখন ওইভাবে সেট করে দেবে আপনাকে, আপনি সেট হয়ে যাবেন। তখন কিন্তু একটা সময় আসবে যখন আপনি আর সোজা হতে পারছেন না, বেঁকে গেলেন। কাজে ভুজঙ্গাসন এবং কিছু ব্যায়াম আপনার নিয়মিত করা দরকার। আমি একটু দেখে নিই আমাদের মেসেজ যারা পাঠিয়েছেন। পাতঞ্জল যোগ দর্শন নিয়ে থিওরি ক্লাস করার অনুরোধ রইল, একজন জানিয়েছেন। বেশ, খুব ভালো। আমাকে আরেকজনও বলেছেন শ্রীমদ্ ভগবত গীতার উপরেও ক্লাস নিতে। যাই হোক, আহ, শোনা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। হুম। সার্ভাইকাল কলার, ওই যেটা আমি বললাম, এখানে ওটাকে সার্ভাইকাল কলার বলা হয়। তো সেইটা লাগিয়ে অনেকেই থাকেন, এবং ওটা কিন্তু কোনো ওষুধ নয়, এই ওষুধ নয়। বেশ, এটা হলো, তারপরে আপনি এটা করলেন। এবং এগুলো কিন্তু একটু রেস্ট দিয়ে করবে। যেমন আগের দিন গতকাল হাঁটুর ব্যায়াম দেখিয়েছিলাম, সেখানে বলেছিলাম পাটাকে টান টান করুন, টান টান করে যদি 10 সেকেন্ড থাকেন, রেস্ট দিয়েও 10 সেকেন্ড থাকুন। কেন না, এই জায়গাটা দুর্বল, কাজে একে একটু বুঝে সুঝে খাটাতে হবে। এরপর আপনি এইভাবে চাপ দিন, এইভাবে দিতে পারেন, এইখানে এবং এইখানে, এই হাড়ে,
চাপ দিয়ে এই সোজা। অনেকেই এটা চাপ দিয়ে সঙ্গে সঙ্গে এটাতে চাপ দেন, এটা করবেন না। এটা চাপ দিয়ে একটু হাত নামিয়ে দিন, একটু রেস্ট নিন, তারপরে আবার করুন। মানে এটাতে কোথাও কোথাও ভুল করার সুযোগ জেনে নিন। এক হচ্ছে কি, অনেকেই রেস্ট দেন না, পরপর পরপর তব তব করে করে যান, এটা ক্ষতিকারক। খুব জোরে চাপ দেন, খুব জোরে চাপ দিলে ক্ষতিকারক। চাপ দেওয়ার পর ছাড়ার সময় হঠাৎ করে ছেড়ে দেন, জার্ক হয়, ওই জার্কটাও ক্ষতিকারক। কাজে এগুলো আমাদের মাথায় রাখতে হবে, এগুলো যেন না হয়। মহাদেব বাবু, আপনার শোক আজ আমরা দেখতে পেলাম না, খুব দুর্ভাগ্য। আমি সোম সিন্ধুকে ডেকে নিয়েছি, ও বোধহয় 2-1 মিনিটের মধ্যে জয়েন করবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে পরে আবার অন্য সময় আমরা ডাকবো, আপনি আসবেন আমাদের মাঝে, এলে খুব ভালো লাগবে। উনি খুব উৎসাহ নিয়ে করছিলেন, কিন্তু দুর্ভাগ্য। হ্যাঁ, আপনার নেটের ওই খুব ওই মান কথাগুলো ছিল। শোনা যাচ্ছে না ঠিক, যেগুলো বলছেন। ধন্যবাদ। নেটের প্রচন্ড নেটের গোলমাল ছিল, হ্যাঁ, হ্যাঁ। কিছুতেই নেট ছিল, নেট আপ ডাউন করছিল, ওই জন্য দেখা পারলাম না। খুব দুঃখিত, আমার হ্যাঁ, খুব খারাপ লাগছে হ্যাঁ, হ্যাঁ। বলে আপনার দেখাতে কথাগুলো পারলাম কেটে না। কেটে যাচ্ছে খুব। ঠিক আছে, এরপরে আপনি আবার দেখাবেন, আশা করি তখন নেট ঠিক থাকবে। এটা তো কিছু করার নেই, আপনার হাতে আচ্ছা, নেই বিষয়টা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। অনেক ধন্যবাদ। আপনি যে উদ্যোগ নিয়ে এলেন, যেটুকু দেখালেন, এর জন্য আচ্ছা। অনেক ধন্যবাদ। যোগ নিয়ে আমাদের যে বিভিন্ন শাস্ত্র আছে, সেখানে খুব সুন্দর অনেক অনেক কথা বলা আছে। এবং যোগ করে যে আমরা সুস্থ হব, রোগ আরোগ্য হবে, এর জন্য যেটা আমি বারবার বলছি, যোগ বিদ্যার চর্চা করতে হবে। শুধুমাত্র কয়েকটা আসন প্রাণায়াম করলাম না, যোগ নিয়ে পড়াশোনা করা, নানা রকম কালচার করা, এবং এই হঠযোগ, লয় যোগ, জ্ঞান যোগ, রাজযোগ, বিভিন্ন রকম যে যোগ আছে, সেগুলো নিয়েও আমাদের চর্চা করতে হবে। পাতঞ্জল যোগ দর্শনের কথা একজন বললেন, পাতঞ্জল যোগ দর্শনে এই নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা আছে। এবং যোগ দর্শন মানে কি, যে যোগ জিনিসটা ঠিক কি, সেটাকে সুন্দরভাবে দেখানো হয়েছে ওই পাতঞ্জল যোগ দর্শনে। কিন্তু এটাও আমাদের দুর্ভাগ্য, অনেকে এই বইটা একদমই পড়েন না। অবশ্য পড়েন না, এর পিছনে অনেক কারণ আছে। এক হচ্ছে মূল বইটি সংস্কৃতে, তারপর হচ্ছে এই যে বাংলা অনুবাদ যত বই আছে, বেশিরভাগই বেশ জটিল, ভাষা পড়ে বোঝা যায় না। কিন্তু তবুও বলি, অনুরোধ করছি, আপনারা এগুলো পড়বেন, খোঁজ করবেন। এগুলো পড়লে কিন্তু যোগ সম্বন্ধে অনেক কিছু জানা যাবে, অনেক গভীরে যেতে পারবেন, এবং যোগ আপনার মনে বসে যাবে। আমি এখানে আপনাদের এই যে যোগ মনে বসে যাবে, একটা লেখা, ছোট্ট লেখা পড়ে শোনাই, আপনাদের ভালো লাগবে। যে আমরা এই যে সুস্থ আছি বা সুস্থ থাকতে চাই, সুস্থ থাকার জন্য আমরা সবাই সচেষ্ট। আমাদের সোমসিন্ধু একটু পরে আসবে, ও রেডি হচ্ছে। সোমসিন্ধু, তুমি এলে জানাবে, আমি থেমে যাব। আপনাদের বলি, আমার লেখা একটা বই, সুস্বাস্থ্য যোগব্যায়াম, সেই বইয়ের 7 পাতায়, 7ম পাতায় আমি যোগ সম্বন্ধে আমার একটা অনুভূতির কথা লিখেছি। আমি একটু পড়ে শোনাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার সুস্থতা, সবাই মন দিয়ে শুনবেন, এই কথাটা কিন্তু আপনাদের সকলের ক্ষেত্রে প্রযোজ্য। আমি এইভাবে ভেবেছি, যা মনে হয়েছে আমি লিখেছি। শৈশব থেকে আজ পর্যন্ত শিখেছি অনেক কিছু। আমরা প্রত্যেকেই পড়ছি, নানা রকম অনেক কিছু শিখেছি। পড়েছি বহু বিষয়, খেলেছি অনেক রকম খেলা, জেনেছি, বুঝেছি, অর্জন করেছি কত কি। একদিন আমি এদের সবাইকে আমার মন থেকে একটি প্রশ্ন করলাম, আমার সুস্থতার ব্যাপারে তোমরা কে কি ভাবছো? অবাক হয়ে দেখলাম, মুখ চাওয়াচাই করছে সবাই, কারো মুখে কথা নেই। হঠাৎ যোগ উঠে দাঁড়িয়ে বলল, আমি আমি তোমাকে সুস্থ রাখবো, আপ্রাণ চেষ্টা করব তোমাকে নিরোগ রাখার। আমার মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, সে কি? অঙ্ক, বাংলা, ইংরেজি, তবলা, ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, কম্পিউটার জ্ঞান, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, আমার পদমর্যাদা, প্রভাব প্রতিপত্তি, নাম যশ, বাড়ি গাড়ি, ধন সম্পদ, তোমরা কেউ আমার সুস্থতার জন্য ভাবো না? মানে এরা কেউ আমার সুস্থতার জন্য ভাবে না, একমাত্র যোগ ভাবে। আমার খুব অবাক লাগলো। হুম। তারপর, তোমরা কেউ আমার সুস্থতার জন্য ভাবো না, একমাত্র যোগ ভাবে। অথচ তোমাদের জন্য তো আমি কত সময় ও অর্থ ব্যয় করেছি।
তোমাদের জন্য আমি কত সময় ও অর্থ ব্যয় করেছি, পড়াশোনার জন্য ব্যয় করেছি, নানাভাবে বিভিন্ন ডিগ্রি অর্জনের জন্য ব্যয় করেছি, গাড়ি বাড়ি সবকিছুর জন্য খরচা করেছি, অথচ এরা কেউ আমার সুস্থতার জন্য ভাবে না। তোমরা কেউ আমার সুস্থতার জন্য ভাবো না, একমাত্র যোগ ভাবে। অথচ তোমাদের জন্য তো আমি কত সময় ও অর্থ ব্যয় করেছি। কখনো ভেবে দেখেছো আমি সুস্থ না থাকলে তোমাদের কি হবে? আমার যত ডিগ্রি আছে, আমি যদি সুস্থ না থাকি সেগুলো কি মূল্য আছে, কোথায় কিভাবে কাজে লাগবে? বা আমি চলে গেলাম পৃথিবী ছেড়ে, ডিগ্রিগুলো সম্পূর্ণ মূল্যহীন হয়ে গেল সঙ্গে সঙ্গে। আমার বাবা বাবা 93 বছর বয়সে গেলেন। তার সঙ্গে মানে খুবই অন্তরঙ্গ সম্পর্ক ছিল আমার। বাবা যেমন তার আলমারি আমাদের কাউকে খুলতে দিতেন না, মানে একদম 93 বছর বয়সেও। এবং কখনো খুললে হয়তো তার থেকে কিছু বের করতে হবে, রাখতে হবে, বাবা পাশে দাঁড়িয়ে থাকতেন, আমি করতাম, আবার বাবা তালা মেরে দিতেন। এটা বাবার একটা অভ্যাস ছিল। কিন্তু বাবা মারা যাওয়ার পর আমি যেদিন আলমারিটা খুললাম প্রথম, খুলতে গিয়ে খুব ইচ্ছে ছিল বাবাকে জিজ্ঞাসা করি, বাবা আলমারিটা খুলবো? কিন্তু আমি ফিল করলাম খোলার পরে যে আর বাবার কোনো অধিকার কোনো জিনিসে নাই। তার কিচ্ছু বলার নাই, কিচ্ছু করার নাই, কাজে আমাকে থাকতে হবে, সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। এর জন্য যোগের সাহায্য নিতে হবে। লাস্ট দুটো লাইন পড়ে দিই। যুগপৎ হতাশা ও আনন্দে বুকে জড়িয়ে ধরলাম যোগকে, জড়িয়ে ধরে আছি আজও, থাকবো শেষ দিন পর্যন্ত। আপনারা এটা মনে রাখবেন, চেষ্টা করবেন মনে রাখার, সচেতন হওয়ার চেষ্টা করবেন। আর চলে আসো সোমসেন্দু। সোমসেন্দু দত্ত, বালুরঘাটে হ্যাঁ বাড়ি, দক্ষিণ দিনাজপুর জেলার। ওর বয়স বেশি নয়, সম্ভবত 11-এ পড়ছে। ও ইতিমধ্যেই যোগাসন কম্পিটিশনে, বহু কম্পিটিশনে অংশ নিয়েছে, অনেক প্রাইজ পেয়েছে। আহ, দেশ বিদেশের বিভিন্ন জায়গায় গেছে কম্পিটিশনে। এবং সত্যি বলতে কি যোগ নিয়ে ভীষণ উৎসাহী। এবং ও ওর বাবা দুজনেই যোগে ভীষণ উৎসাহী। বালুরঘাটে বিংশ শতাব্দী ক্লাব, খুব বড় ক্লাব, নামকরা ক্লাব, সেখানে আমি গেছি, 3 দিন ছিলাম ওখানে একবার, গিয়ে সেখানে ক্লাস নিয়েছি, খুব ভালো লেগেছে। সে সোমসেন্দুকে আজকে আমরা অনুরোধ করেছি কিছু ব্যায়াম দেখানোর জন্য। আশা করছি এখন আমাদের অনলাইনে কিছু প্রবলেম হবে না। সোমসেন্দু তুমি তৈরি হও। এবং ওর কিছু রেকর্ডও আছে যোগাসনের কম্পিটিশন সংক্রান্ত, সেগুলো আমি পরে ওর কাছে শুনবো। আসুন আমরা ওর কিছু তুমি সরাসরি আসন প্রদর্শনী শুরু করো নাকি? হ্যাঁ হ্যাঁ, স্যার, কিছু এক্সারসাইজ শুরু করে তারপর করছি। আচ্ছা। তোমার সময় কিন্তু 20 মিনিট, হ্যাঁ, মিনিট 15-20-র মধ্যে শেষ করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি হ্যাঁ হবে হ্যাঁ না স্যার। হ্যাঁ হ্যাঁ, কর কর। আর তুমি তোমার মতো কিছু দেখাও, আমরা দেখি। তুমি একজন চ্যাম্পিয়ন মানুষ। আহ, ও কিছুদিন আগে থাইল্যান্ডে গেছিল, সেখানে গিয়ে ব্যাংককে সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল। আহ, সম্ভবত একটা আন্তর্জাতিক স্তরের কম্পিটিশন ছিল। তুমি চটপট কয়েকটা পিটি দেখিয়ে নিয়ে, যদি পারো একটু কঠিন পিটি কিছু দেখাও, আমরা দেখবো। তারপর তুমি কয়েকটা আসন করে দেখো। এগুলো আমরা আগেও দেখেছি, আবার দেখছি, দেখুন বারবার। এগুলো একবার দেখলে হয় না, বারবার দেখলে মনে থাকে, ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এই ঘোরানোটা কিন্তু সাধারণভাবে আমি করতে বারণ করি অনেককে। কেন বারণ করি? যাদের ঘাড়ে ব্যথা আছে তারা এটা করবেন না একদমই। বা বেশি করলে এটাতে ঘাড়ের ক্ষয় বাড়তে পারে। মানে আমাদের এই জয়েন্ট এবং হাঁটুর জয়েন্ট, এই দুটোকে বেশি ঘোরাবেন না, না ঘোরানোই ভালো। কিন্তু এটা দেখেছি সব জায়গাতে সবাই করে, আমি আমার মতামতটা জানালাম। কাঁধ তোলা নামা। আমাদের এই যে পিটি বা খালি হাতে ব্যায়ামগুলো করার উদ্দেশ্য হচ্ছে দেহের যতগুলো জয়েন্ট আছে, আপনারা দেখবেন আমি যে এই ওয়ার্কশপের জন্য যে গ্রুপটা করা হয়েছে, ডিজিজ ফ্রি লাইফ থ্রু যোগা, সেই গ্রুপে একটা ছোট্ট বই সকলের জন্য যোগ ব্যায়াম পোস্ট করেছি। তার দ্বিতীয় পাতাতেই পিটি গুলো ঠিক এইভাবে পরপর লেখা আছে যেভাবে সোমসুন্দর করছে। আমরা দেখতে পেলাম না মহাদেব বাবুর শো, উনিও এইভাবেই দেখাতেন পরপর। সোমসুন্দর সেই অভাবটা কিছুটা পূরণ করছে। হুম, টুইস্টিং, শরীর মোচড় দেওয়া, এটা কিন্তু খুব দরকার। টুইস্টিং প্রত্যেকটা মানুষের দরকার। দেখুন ও যে ব্যায়ামগুলো করছে, আপনারা যদি একটু মন দিয়ে দেখেন, এটা কিন্তু যে কেউ করতে পারবে। হ্যাঁ, কোনো অসুবিধে নেই। যে কেউ বলতে খুব অসুবিধা বা অসুস্থ থাকলে তিনি একটু বুঝে করবেন। যেমন সামনে পিছনে ঝোঁকা ব্যায়ামগুলো করবেন না হাই প্রেশার বা কোমরে ঘাড়ে ব্যথা থাকলে।
হুম, করো। ব্যায়ামগুলো দেখুন, এই ফাঁকে ফাঁকে আমি কিছু অন্য কথাও বলতে থাকি। আমরা রোগ আরোগ্যের জন্য যোগের কথা বলছি, কিন্তু মনে রাখবেন বর্তমান জীবনে আমাদের লাইফস্টাইল কিন্তু ভীষণ ত্রুটিযুক্ত হয়ে গেছে। আমরা জীবনটাকে এমনভাবে কাটাচ্ছি, আমাদের টেনশন লেভেল যেন বাড়ে। আমরা এমনভাবে করছি যেন স্বাস্থ্য খারাপ হয়। এইসব করে আমরা শরীর স্বাস্থ্যকে খারাপ করে ফেলছি। হওয়ার পরে সেটাকে উন্নতি করার জন্য আমরা একদম ঝাঁপিয়ে পড়ছি। মানে রোগমুক্ত হওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ছি। কিন্তু রোগ যাতে না হয় তার জন্য কিন্তু আমাদের মধ্যে সচেতনতার ভীষণ অভাব আছে। হ্যাঁ, আমাদের সুজিত প্রামাণিক লিখছেন অতীব সুন্দরম। সংস্কৃতে লিখেছেন, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এখানে আপনাদের আরেকটা কথা বলি, এই যে আমাদের অনুষ্ঠানটা অনলাইনে হচ্ছে, অনলাইন ক্লাস সম্বন্ধে না আমি দেখেছি অনেকের ভীষণ অনীহা। মানে যোগ করবো না সেও ভালো, কিন্তু অনলাইনে করবো না। এবং এই অনলাইনের প্রতি অনীহা থেকে বহু মানুষের নিজেদের যোগ শিক্ষা থেকে বঞ্চিত করছেন। আমাকে বহু মানুষ ফোন করেন, যে অফলাইন আসবো, যাবো, শিখবো। কিন্তু যারা দূরে থাকেন, বর্ধমান থেকে 25, 30, 40, 50, 100 কিলোমিটার দূরে, আমাকে তাদের যতই ভালো লাগুক, কিন্তু আপনারা ওইখান থেকে বর্ধমানে আসা যাওয়া করে ব্যায়াম শেখায়, এটা কিন্তু একটু অসুবিধে। অনেকে কম্পিটিশনের জন্য যায়, সেক্ষেত্রে একটা আলাদা উৎসাহ কাজ করে, কিন্তু আসতে পারেন না। আমি দেখেছি অনেকেই খুব উৎসাহ নিয়ে ভর্তি হন, একদিন এলেন, দুদিন এলেন, তারপরে স্যার এই অনেকটা সময় চলে যাচ্ছে, অসুবিধা হচ্ছে, যেতে পারছি না। অনলাইন ক্লাসে জয়েন করে যান, যতটা পারবেন শিখবেন। আপনাকে 100 পেতে হবে তো কথা নেই। আমি অনলাইনে ভালো শেখা যায়, যে ধরুন পা ছুটছে, তো দেখতে বুঝতে কিচ্ছু অসুবিধা হচ্ছে না। দেখবেন আজকাল অনলাইন ক্লাস বহু জায়গায় হয়, বিশেষ করে মহিলাদের অনলাইন ক্লাস অনেক বেশি, তুলনায় পুরুষদের কম। তাহলে যদি অনলাইন সুযোগ থাকে, আপনি ভর্তি হয়ে যান, শুরু করুন, দেরি করবেন না। ওই অফলাইনে শিখবো অপেক্ষায় থাকবেন না। হুম। এবং ধরুন আমি যেমন ডিজিএসপি লাইভ গ্রুপে কিছু ভিডিও দিয়েছি, আপনারা আশা করি ভিডিওগুলো দেখেছেন। সেখানে পিটি গুলো কিভাবে করতে হবে পরপর বলা আছে। এই ধরনের আজকাল ইন্টারনেটে বহু কিছু দেখার সুযোগ আছে, দেখে শুরু করে দিন, দেরি করবেন না। বিভিন্ন বই পড়ুন, বা এই ধরনের ওয়ার্কশপ বা ওয়েবিনার হলে জয়েন করুন, সেখান থেকে কিছু জিনিস জেনে নিন, নিয়ে অভ্যাস করে দিন। অভ্যাস শুরু করতে দেরি করবেন না। আমার বইয়ের এক জায়গায় একটা কথা লেখা আছে, কাল নয়, আজ থেকেই। পিটি হয়ে গেছে, স্যার এবার বেশ, এবার আসন শুরু করছি। আসন শুরু করুন। পিটি গুলো বেশ সুন্দর পরিষ্কার। আচ্ছা, এটা কি তোমার ক্লাব বিল্ডিং এ করছো আসনগুলো, ব্যায়ামটা? মানে এই যে বিল্ডিংটা কি তোমাদের বাড়ির ছাদে না? হ্যাঁ হ্যাঁ স্যার, বাড়ির ছাদের ওপরে বাড়ির আছে। ছাদের উপরে, হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হ্যাঁ, করো করো, ঠিক আছে। তুমি সে ভালো। হুম। হ্যাঁ, এবারও কিছু কঠিন আসন দেখাবে, যেগুলো এটা কিন্তু প্রদর্শনী, জাস্ট এক্সিবিশন। আপনারা দেখুন, এটা কেউ করতে যাবেন না, করতে গেলে চোট লেগে যেতে পারে। দেখুন কিভাবে একটা পদ্মহস্তাসনের মতো সামনে ঝুঁকে দুহাত দিয়ে পা ধরে একটা পাকে উপরে তুলেছে। তোমার ক্যামেরাটা নিচের দিকে একটু দেখা যাচ্ছে না, নিচের দিকটা আর একটু ঠিক করো তো, মানে ক্যামেরাটা একটু সোজা করো, অল্প অল্প করে, নিচের দিকটা কম দেখা যাচ্ছে। হ্যাঁ, বেশি সোজা করো না, তাহলে আবার উপর দিকটা দেখা যাবে না। হ্যাঁ, ও খুব নিয়মিত হবে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর একটু ক্যামেরার দিকে এগিয়ে এসো, তাহলে সুবিধা হয় মনে হয়। ক্যামেরার দিকে একটুখানি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আর না। করো। দেখুন, এটা
কালকে আমরা দেখেছিলাম অবনী বাবুর ব্যায়াম, সেক্ষেত্রে উনি কিরম তৎপরতার সঙ্গে করছেন। আজকেও দেখুন শরীরের উপর কতটা নিয়ন্ত্রণ থাকলে এরকম সুন্দরভাবে করা যায় তা আমরা দেখছি। সোমসিন্ধু দত্ত, কর। এই আসনগুলো কিন্তু সকলেই পারেন চেষ্টা করলে, যাদের একটু কম বয়স, বয়স হয়ে গেলে করা মুশকিল, কিন্তু কালকে অবনী বাবু করে দেখিয়েছেন এই ব্যায়ামগুলো। হ্যাঁ, ময়ূর আসন ভারী সুন্দর করেছে। বাহ, দেখুন পা দুটোকে কিভাবে মুড়ে দিল, যেটা গরুর আসন আমরা জানি, সেই গরুর আসনের মতো মোচড় দিয়ে খুব সুন্দর ভাবে। এবং আপনারা ওর যে সাবলীল ভাব, বেশ ধীর স্থির ভাবে, এটা একটু লক্ষ্য করবেন, বেশ সুন্দর দেখাচ্ছে। দেখুন একদিকে ঝুঁকে যাচ্ছে, বাহ, বডি ব্যালেন্স খুব সুন্দর এবং কোনো কাঁপছে না, কিন্তু অনেক সময় এগুলো করতে গেলে কেঁপে যায়, ও কিন্তু ভারী সুন্দর দেখাচ্ছে। দু হাতে ভর দিয়ে শরীরটাকে তুলে, হাতে ভর অবস্থায় একটা পা সামনে, একটা পা উপরের দিকে। মানে এই যে আমরা দেখছি এগুলো, মানে এখানে একটা কথা বলি, এই এই অবস্থায় যাওয়ার সুযোগ কিন্তু কম বয়সের যে কোনো ছেলে মেয়েদের আছে, যদি তারা নিয়মিত অভ্যাস করে। কিন্তু এমনি সুস্থ থাকার জন্য, শরীরকে সতেজ রাখার জন্য এত কঠিন আসন অভ্যাসের কিন্তু প্রয়োজন নেই। মানে আমি বলছি, যেমন স্কুলের পরীক্ষায় 99-100 অনেকেই পায় আজকাল, কিন্তু 99-100 পেতেই হবে, না হলে চলবে না এমন কিন্তু নয়। 60, 70, 80, 90 দিব্যি জীবন চলে যাবে। ঠিক সেরকমই এত কঠিন আসন করতেই হবে কেউ ভাববেন না। দেখুন যেরকম কঠিন আসন হয়, করতে পারে, যেমন কিভাবে শরীরটাকে ঘুরিয়ে পেঁচিয়ে, ওরে বাবারে কোন দিকে ঘুরিয়ে দিল। হুম, হ্যাঁ, এটা আমাদের যেমন একটু গোলমালও লেগে যাচ্ছে কোন দিকে কিভাবে ঘোরালো, কিন্তু ঘুরিয়েছে বেশ সুন্দর হবে। আবার যখন উঠবে খেয়াল করবেন আস্তে আস্তে, দেখুন শরীরটাকে একদম মোচড় দিয়ে ঘুরিয়ে অদ্ভুত ভাবে করলো আসনটি। ওটাই মনে হয় আবার বিপরীত দিকে করছে, না এটা অন্য আসন করছে। হ্যাঁ, দেখুন শরীরটাকে, মানে এমনি পা দুটো আছে দেখুন সামনের দিকে, মাথা পুরো উল্টো দিকে ঘুরে গেছে কোমর থেকে। এগুলো বেশ কঠিন আসন যেমন, আবার করা কিন্তু খুব রিস্কের। খুব নিয়মিত অভ্যাস না থাকলে এই ধরনের আসন করতে যাওয়া কখনোই উচিত না। হঠাৎ দেখে উৎসাহ নিয়ে করতে গেলে বিপদ আছে। তুমি এক কাজ করো তো, ক্যামেরাটা একটু বেশি সোজা হয়ে গেছে, আর একটু অল্প হেলিয়ে দাও তো। তোমার পায়ের দিকটা এখন বেশি দেখা যাচ্ছে, মাথার দিকটা বোঝা যাচ্ছে না অনেক ক্ষেত্রে। অল্প একটু, হ্যাঁ করো, ঠিক আছে। একটু তোমার বাঁ দিকে সরে যাও তো, তোমার নিজের বাঁ দিকে সরে যাও অল্প একটু, হ্যাঁ হ্যাঁ করো। বাহ, দেখুন খুব সাবলীল ভাবে পরপর করে যাচ্ছে। হ্যাঁ, একজন জানতে চেয়েছেন পড়ায় মনোনিবেশ করার জন্য কোন আসন করব। এটা দেখুন আমাদের যত আসন আছে না, এই যে স্থির সুখম আসনাম, স্থির ভাবে সুখকর অবস্থানে আসন, মানে আপনি যে আসনে করুন মনোসংযোগ আসবে। কারণ যোগকে বলা হচ্ছে যোগ ইজ অ্যান ইনওয়ার্ড জার্নি। মানে আমরা যত কাজ করছি সারাদিনে, এদিক ওদিক তাকাচ্ছি, কাজ করছি, সমস্ত বাইরের দিকে। দেখুন হাতে ভর দিয়ে, হ্যাঁ কোমর বেঁকে বেশ সুন্দর ভাবে করেছে। এই প্রত্যেকটা আসনের নাম আছে, কিন্তু আজকাল এত আসন নাম মনে রাখাও মুশকিল। এটা হস্ত শীর্ষাসনে বা হস্ত ব্যাঘ্রাসনে কিছু একটা ফিগার হবে। যে কোনো আসন করবেন, পদ্মাসন, বজ্রাসন, ডিপ ব্রিদিং, বেশ লম্বা শ্বাস নেওয়া ছাড়া নিয়মিত করুন, মনোসংযোগ আপনা আপনি এসে যাবে। মনোসংযোগ হবে কিনা ভাবতে হবে না। হ্যাঁ,
বা মনোসংযোগ বাড়ানোর জন্য মেডিটেশন করতে হবে রোজ, ভাববেন না। অনেকেই ভাবেন, অনেক বাবা মায়ের এসে বলেন আমার বাচ্চাকে মেডিটেশন শেখাবো। দেখুন ঊর্ধ্ব কুক্কুট আসন ভারী সুন্দর করেছে, কত সহজ ভাবে রয়েছে। তো শুরুতেই মেডিটেশন করাতে যাবেন না। বাচ্চা যদি খুব চঞ্চল হয় ও অস্থির হয়ে যাবে, আরো ওর কষ্ট হবে। আসন করান, আসন বাচ্চারা বেশ মজা করেই করে। পদ্মাসন, বজ্রাসন, অর্ধকুর্মাসন, পশ্চিমোত্তানাসন, যে কোনো আসনই করুক, আসনে যখন একভাবে কেউ রয়েছে তখন কিন্তু খুব স্বাভাবিকভাবেই তার মনোসংযোগ ভেতরে আছে, ইনসাইড, বাইরের দিকে নেই। দেখুন সোমসেন্দু কিন্তু শরীরকে নানাভাবে বাঁকিয়ে বেশ সুন্দরভাবে করে যাচ্ছে। আপনাদের সকলকে বলছি ইউটিউবে বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে, গুগল মিটও দেখা যাচ্ছে। দেখুন মনে করলে ইউটিউবেও আসতে পারেন বা গুগল মিটে দেখুন, যেটা সুবিধে। দেখুন কুক্কুট আসন, পদ্মাসনে বসে হাত দুটো দু পায়ের মাঝখান দিয়ে ঢুকিয়ে দিয়ে কুক্কুট আসন খুব সহজ ভাবে আছে, কোনো ব্যাপারই নয়। হ্যাঁ, একটু মাথায় ভর দিয়ে একটু অন্য স্টাইলে করলে এটা, মাথায় ওজনটা রেখে। শীর্ষাসন থেকে কিছু আসন দেখাবে। শীর্ষাসন করেছে এখন। বদ্ধ শীর্ষাসন, যে আসন সোমসেন্দু দেখাচ্ছে এগুলো কিন্তু সবারই জন্য নয়। দেখুন এটাকে হাত দুটো মাথার তলা থেকে সরিয়ে নিল। এগুলো কিন্তু খেয়াল রাখবেন, একটু রিস্কি এবং ঘাড়ের উপরও চাপ পড়ে খুব। কাজে এগুলো শখ করে এমনি শোয়ে দেখাচ্ছে ঠিক আছে, কিন্তু রেগুলার প্র্যাকটিসের বিষয় করবেন না, যে রোজ আমি হাত ছেড়ে প্র্যাকটিস করি, এটা না করে ভালো। এখান থেকে ও পরের আসনে যাওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, এটাকে বিভক্ত শীর্ষাসন বলা হয়ে থাকে। বডি ব্যালেন্স খুব সুন্দর। আপনারা 4 দিনে যেগুলো শুনলেন, আপনাদের সকলকে অনুরোধ করব, ইউটিউবের লিংক আপনাদের সকলের কাছেই আছে। এখান থেকেও আরেকটা অন্য আসনে যাচ্ছে। ঠিক আছে, আস্তে আস্তে চেষ্টা করো। আপনারা শুনবেন এগুলো। একটু আগে একজন বলছিলেন যে তিনি তার পরিচিতদের অনেককে পাঠিয়েছেন, পাঠাবেন, পাঠিয়ে দেবেন। দেখুন এটা পাঠাতে কিন্তু কোনো খরচ নেই, কারো কোনো ঝামেলা নেই। এবার যাকে পাঠাচ্ছেন তিনি দেখবেন কিনা সেটা তার ব্যাপার। হ্যাঁ, তিনি স্থির করবেন। হ্যাঁ, তোমার প্রদর্শনী শেষ। ব্যাস, অনেক ধন্যবাদ। তুমি কিছু অনুভূতি বলো, ওকে ব্যায়াম স্যার। দেখালে কেমন লাগলো, বা যোগ করছো, বা ইতিমধ্যে তোমার দু একটা রেকর্ড আছে আমাকে বলেছো, আমার এখন মনে নেই। একটু শোনাও সবাইকে। হ্যাঁ, সোমসিন্ধু আমাদের অনলাইন ক্লাসের ছাত্র। তুমি একটু বাদিক চেপে বসো, নাহলে না এই এটা ঠিক দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো, কিছু বলো। সকলকে নমস্কার, উপস্থিত সকল গুণীজনদের আমার সশ্রদ্ধ প্রণাম। এবং আমার স্যার অনেক প্রিয়, যে যোগে এত যে আমি ইনভলভ হয়েছি, আমি এতটা মানে আমার যোগের সঙ্গে কোনো রকম গাঢ়ত্ব ছিল না। তো স্যারের ক্লাস করতে 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 আমি যোগের প্রতি আরো অনুরাগী হই। এবং আমি তো যোগ করতাম প্রায় 10 বছর হলো, কিন্তু সেইভাবে আমি যোগকে আমাদের জেলাটা জেলা দক্ষিণ দিনাজপুর, তো এই জেলা খুবই পিছিয়ে পড়া জেলা। তো এই জেলায় যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো সেরকম এক্সপিরিয়েন্সড স্টুডেন্ট বা টিচার নেই। তো আমি অনেকদিন থেকে ইচ্ছে ছিল যে স্যারের ক্লাসে জয়েন করব, স্যারের ক্লাস থেকে আমি কিছু জ্ঞান নেব, শিক্ষা নেব। তো স্যারের যতটা কথা আমি শুনতে পারি, মানে শুনি, এবং নিজের কর্মজীবনে সেটাকে কাজে লাগাই, এবং আমার একাডেমি আছে সেই একাডেমিকে আরো ডেভেলপ করার জন্য স্যারের সকল কথাগুলো তাদেরকে বলি, তারা খুব ইন্সপায়ার্ড হয়। এবং স্যার যে কথাগুলো বলে সেগুলো আমার পুরোপুরি লাইফের সঙ্গে ম্যাচ করার চেষ্টা করি। স্যার বলে যে যোগা করছো করছো, স্পোর্টস করছো করছো, কিন্তু একটা সময়ে তোমাকে এডুকেশনটা নিয়ে এগোতে হবে। তো আমি যোগা এডুকেশন বলতে গেলে স্যারের হাত দিয়েই আমার হাতে খড়ি শুরু, স্যারের ডিপ্লোমা ক্লাসে। তো যোগা স্পোর্টসটাকেও আমি রীতিমতো করছি।
কিন্তু একটা এজ বেড়ে যাওয়ার পর থেকে তো আমাকে ধীরে ধীরে এটাকে কমিয়ে এডুকেশন লাইনটাকেও বাড়াতে হবে, সেই জন্য স্যারের ক্লাসটা নিয়মিত করি এবং কম্পিটিশনও অ্যাটেন্ড করি, কিন্তু খুব কম এখন। খুব আহ হাতে গোনা দুই একটা কম্পিটিশন শুধু অ্যাটেন্ড করি, যেগুলো বাইরে বাইরে হয়। আচ্ছা, সঙ্গে তো সঙ্গে তোমার কিছু রেকর্ডের কথা বলছিলে যে কম্পিটিশনের ব্যাপারে তোমার বোধহয় রেকর্ড হয়েছে দু একটা কিছু, সেটা বলার মতো দু একটা বলো কিছু শুনি। হ্যাঁ, আমার 2019 সাল এবং 20 সালে আমি চারটে রেকর্ড করি। তো অখিল ভারতীয় যোগা মহাসংঘ, ABYS, তো সেখানকার সূর্য নমস্কার একটা কম্পিটিশন হয়েছিল। তো সেখানে আমি মানে অ্যাট এ টাইম 500 বার সূর্য নমস্কার 1 ঘন্টায় কমপ্লিট করেছি। তো সেটা ইন্ডিয়ার বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এখনো পর্যন্ত আছে। এবং আমি হস্ত শীর্ষাসন যেটা আমি করছিলাম হ্যান্ডস্ট্যান্ডে, সেখানে আমি 108টা পোস্টার 1 মিনিটে টেনেছিলাম। 1 মিনিটে 108টা পোস্টার আমি হস্ত শীর্ষাসনে টেনেছিলাম। তো সেটা লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আছে। এবং দুটো ওয়ার্ল্ড রেকর্ড আমি ABYS এর থেকে করেছিলাম। সেটা যোগ নিদ্রাসন এবং যোগ মুদ্রাসন দুটোই 1.5 ঘন্টা করে হোল্ড করেছিলাম। তো এই কয়েকটা ওয়ার্ল্ড রেকর্ড আমার হয়ে আছে এখন পর্যন্ত। বেশ বেশ, খুব ভালো লাগলো সোমসিন্ধু, অনেক ধন্যবাদ। এবং আপনাদের আরেকটা কথা এখানে বলি, ওখানে যে যোগ শেখানোর আমি গেছিলাম, ওখানে ছিলাম 3 বছর আগে। তো তারপরে ওখানে আমাদেরই এক ছাত্র শ্যাম মন্ডল, মালদহ বাড়ি, তিনি ওখানে এখন যাচ্ছেন, ওই ক্লাবে শেখাচ্ছেন, সোমসিন্ধুদের ক্লাবে। সেখানে খুব সুন্দরভাবে যোগ চর্চা চলছে। এই জন্য শ্যামকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, এতটা স্পোর্টসে হ্যাঁ, হ্যাঁ। আগানোর মানে এগোনোর জন্য স্যারেরও খুব বড় হাত রয়েছে, কারণ স্যার যদি হুম, না আসতো তো আমরা এতটা দূর এগোতে হুম, পারতাম না। ঠিক ঠিক ঠিক। স্যারও যেহেতু আপনারই ছাত্র, তো প্রতিটা ক্লাসেই আপনার কথা আমাদেরকে কানে, মানে হুম, প্রতিটা ক্লাসেই আপনার কথা কানে বাজে বলতে গেলে। হুম, হুম। বেশ বেশ, ঠিক আছে সোমসিন্ধু, অনেক ধন্যবাদ। একদম, হ্যাঁ, তোমার বাবা একদম স্যার, এখানে নেই, যদি ওনাকেও ধন্যবাদ জানাই তোমাকে উৎসাহ দেওয়ার একদম জন্য। একদম। ঠিক আছে। বাবা ছিল হুম, স্যার, বাবা কিছুক্ষণ পরে গিয়ে আচ্ছা বেরোলো আচ্ছা, একটু। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। ঠিক আছে, একদম। তোমাকে অনেক অভিনন্দন। দেখুন, এখানে একটা কথা বলি, আমরা রোগ আরোগ্য নিয়ে 3 দিন ধরে 4 দিন ধরে অনেক আলোচনা করলাম। সবশেষে না আমি একটা একদম অন্যরকম কথা বলছি, আপনাদের শুনে কি মনে হবে জানি না। ব্যাপার হচ্ছে, দেখুন, কোনো একটা মানুষ রুগী হলো, রোগ হলো, তার জন্য হাসপাতাল, নার্সিংহোম আছে, সরকার থেকে তাদের ফ্রিতে চিকিৎসা ব্যবস্থা আছে। এবং যে কোনো বাড়ি যত দরিদ্রই হোক, তারা কিন্তু যে কোনো ভাবে টাকা পয়সা জোগাড় করে মানুষের চিকিৎসা করছে। আচ্ছা, যদি এরকম একটা হতো, যদি বলছি কিন্তু, যে কোনো মানুষ অসুস্থ হলে সঙ্গে সঙ্গেই একটা তদন্ত কমিটি বসবে, এবং তদন্ত কমিটি সরকার করবে না, লোকাল এরিয়াতেই বসবে, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন স্তরেই বসবে, যে তুমি অসুস্থ হলে কেন। তাকে চার্জ করা হবে, একটা অফিসে মানুষ যখন কাজ না করলে তাকে তার বিরুদ্ধে শোকজ করা হয়, শোকজ করা হবে, তুমি কেন অসুস্থ হলে বলো। কারণ একটা মানুষ কিন্তু এমনি এমনি অসুস্থ হয় না, বাড়িতে 5 জন আছে, একজন অসুস্থ হলো কেন হলো। সর্দি কাশি ঠান্ডা লাগা মাঝে মধ্যে লেগে যায়, কিন্তু সেক্ষেত্রে লাগবে কেন, তুমি কেন ঠান্ডায় উপযুক্ত পোশাক পরোনি, কেন কিছু হবে না ভেবেছিলে। আজকেই শুনলাম, জানি না, আমি কাগজে পড়িনি, পড়ার সময় হয়নি, বোধহয় আজকালের মধ্যেই বর্ধমানে গুসকরা না গলসির কাছাকাছি একটি রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, একটি বাস অ্যাক্সিডেন্ট হয়ে বেশ কয়েকজন মারা গেছেন। কুম্ভ তীর্থ থেকে ফিরছিল। হ্যাঁ, আপনাদের বলি, মহাদেব বাবু কিছুদিন আগে কুম্ভতেও গেছিলেন, সেখানেও স্নান করে এসছেন। তো কুম্ভ থেকে ফেরার সময় বাস অ্যাক্সিডেন্টে বেশ কয়েকজন মারা গেছেন। কিভাবে অ্যাক্সিডেন্ট হলো না, ড্রাইভার ঘুমিয়ে পড়েছিলেন। এই যে ড্রাইভার ঘুমিয়ে পড়লেন, এই জায়গাতে যত দুর্ঘটনা হয়, এই দুর্ঘটনার পিছনে কিন্তু মেন কারণ থাকে ড্রাইভারের মনোসংযোগের অভাব। তিনি হয় মদ খেয়েছেন, কিংবা ঘুমিয়ে পড়েছেন, অথবা যে কোনো ভাবে খুব দ্রুত যাচ্ছেন। এই যে জায়গাগুলো, মনের উপর নিয়ন্ত্রণ কিন্তু নাই। ঘুম পেলে তুমি দাঁড়িয়ে যাও, এই 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 জায়গাগুলো কিন্তু আমরা শিক্ষা দিচ্ছি না। যেটা বলতে চাইছিলাম, যে যদি অ্যাক্সিডেন্ট হলো, রোগ হলো, সঙ্গে সঙ্গে তাকে চার্জ করা হবে, তোমার কেন রোগ হলো, কেন তুমি অনিয়ম করেছো, কেন শরীরে যত্ন নাওনি। এক ভদ্রলোক আমাকে বলেছিলেন, শুনে খুব অবাক লেগেছিল, যখন তুমি জানেন, আমরা এগুলো বুঝি না, কোথাও কোনো ব্যবস্থা নাই। যে কোনো একটা মানুষ যদি বিখ্যাত হয়ে গেল,
যে কোনো দিকে, গান বাজনা, রাজনীতি, খেলাধুলা, যে কোনো ক্ষেত্রে বিখ্যাত, তার দ্বারা সমাজ লাভবান হচ্ছে, সমাজ আমরা গৌরবান্বিত বোধ করছি, সে কিন্তু তখন জাতীয় সম্পদ। এবং তার যত্ন যেমন দেশ নেবে, জাতি নেবে, তার নিজেরও দায়িত্ব আছে যেন আমি জাতিকে বঞ্চিত না করি, আমি যেন হঠাৎ করে মারা না যাই, আমি যেন হঠাৎ করে অসুস্থ না হই। এগুলো কিন্তু আমাদের প্রত্যেকের একটা নৈতিক দায়িত্ব, সুস্থ থাকা। এই বিষয়ে আমাদের অতি অবশ্যই সচেতন হতে হবে। আমি সুস্থ থাকবো, এটা আমার হচ্ছে টপ প্রায়োরিটি। হিন্দিতে একটা কথা আছে, পহেলা সুখ নিরোগী কায়া। মানে আমাদের জীবনে যত সুখ আছে তার মধ্যে প্রধান হলো সুস্থ থাকা। আমি সবশেষে একটা ঘটনা বলে আজকে ক্লাস শেষ করব। এক ভদ্রলোক, তিনি একটি অনুষ্ঠানে এসেছেন, কলেজের অধ্যক্ষ, বক্তৃতা দিচ্ছেন, তাকে সভাপতি করা হয়েছে অনুষ্ঠানে, তারই কলেজে অনুষ্ঠান হচ্ছে। তিনি অনুষ্ঠানটা কিসের ছিল আমার ঠিক জানা নেই। উনি বলছেন যে মানুষ জীবনে অনেক কিছু পায়, অনেক কিছু লাভ করে, টাকা পয়সা, গয়নাগাটি, ধন সম্পদ, যেটা আমি একটু আগে পড়ছিলাম, অনেক কিছু লাভ করে। আমিও জীবনে অনেক লাভ করেছি। আমি জীবনে যেমন ডিগ্রি লাভ করেছি, চাকরি লাভ করেছি, অর্থ লাভ করেছি, অনেক অর্থ উপার্জন করেছি। আমি আমার একটি গৃহ আছে, সেটাও আমার একটা লাভ, আমি লাভ করেছি। হ্যাঁ, আমি মান সম্মান প্রচুর পেয়েছি, এটাও জীবনে একটা খুব বড় লাভ। এই যে এত লাভ আমি পেয়েছি, আমি কিন্তু খুব আনন্দিত ছিলাম যে আমি বেশ লাভেই চলছি। কিন্তু হঠাৎই কয়েক মাস আগে আমি খুব অসুস্থ হয়ে পড়লাম। অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে গেলাম। বাড়ি থেকে বেরোতে পারছিলাম না। প্রায় ৩ মাস আমি গৃহবন্দী ছিলাম। এবং আজকে এই অনুষ্ঠানের আয়োজকদের বিশেষ অনুরোধে আমি এই ১ম ৩ মাস পরে বাড়ি থেকে বেরোলাম। বেরিয়ে আজকে এই অনুষ্ঠানে এসে যখন বসে আছি, উনি অনেক কথা বলেছিলেন, তার মধ্যে এই কথাগুলো খুব ইম্পোর্টেন্ট ছিল। উনি বলছেন, যখন বসে আছি, বসে, বসে ভাবছিলাম, জীবনে আমি তো অনেক লাভ করেছি। সবচেয়ে বড় লাভটা আমি আজকে পেলাম। সেটা হচ্ছে আরোগ্য লাভ। আমি আরোগ্য লাভ করলাম, আমি সুস্থ হলাম, আমি বাড়ি বাইরে বেরোলাম। এর যে আনন্দ আমি আপনাদের বোঝাতে পারবো না যে কত আনন্দে আমি আজকে আছি। আমি বাড়ি থেকে বেরিয়েছি। তো আমরা আরোগ্য লাভ হচ্ছে শ্রেষ্ঠ লাভ। আমরা সবাই এই আরোগ্য লাভের জন্য, আরোগ্য বজায় রাখার জন্য, নীরোগ থাকার জন্য সবাই পরিকল্পনা করব, ভালোভাবে চলবো। তার জন্য দরকার হলে কিছু ছাড়বো। হোয়াট ইজ যোগ বলতে গেলে অনেক কথা আসে। জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনকে বলা হয় যোগ। যোগ কর্মসু কৌশলম সমত্তং যোগ উচ্চতে। যোগ হলো মেন্টাল ব্যালেন্স। মহর্ষি পতঞ্জলি বলছেন যোগ হলো মনের উপর নিয়ন্ত্রণ। কিন্তু আবার গীতাতে ৬ষ্ঠ অধ্যায় ২৩ নম্বর সূত্রে বলা হচ্ছে যে দুঃখ কষ্টকে, জীবনের দুঃখ কষ্টকে বিয়োগ করে দেওয়া হলো যোগ। আবার এরকমও কোথায় আছে আমাদের প্রাচীন শাস্ত্রে, বা ভাবতে গেলে, যে জীবনের একদম যেটুকু আমার দরকার, সেটা ছাড়া বাকি সব বিয়োগ করে দেওয়াই হলো যোগ। আমরা কিন্তু অনেক অপ্রয়োজনীয় জিনিসের সাথে যুক্ত হচ্ছি, হয়ে আমাদের মেন ফোকাস আমাকে সুস্থ থাকতে হবে, এটা আমরা একদম ভুলে বসে থাকছি। বেশ, আপনারা ৪ দিন শুনলেন, আমার খুব ভালো লাগলো আপনাদের সান্নিধ্যে। এই ৪ দিন রামকৃষ্ণ মিশন বেলুড় মঠে বিদ্যা মন্দিরের উদ্যোগে এই যে অনুষ্ঠান হলো, জিৎ মহারাজ তিনি বিশেষ উদ্যোগ নিয়েছিলেন এই অনুষ্ঠানের জন্য। তাকে এবং সকলকে, আশ্রমের কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ, নমস্কার, কৃতজ্ঞতা জানিয়ে, আপনাদের সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান, এই ৪ দিনের অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। নমস্কার।